আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু একটু স্পেশাল ভাইয়া, কারণ আমাদের সামনে সবার এসএসসি পরীক্ষা। আমরা যে এক্সাম প্রিপারেশনের জন্য যে লাইভ ক্লাসগুলো করি, আজকে আমরা এরকম একটা বিজিএস এর ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমরা বিগত যতগুলো পরীক্ষা দিয়েছো সবগুলো অনেক অনেক ভালো হয়েছে, পরীক্ষাগুলো ভালো যাচ্ছে। যদি ভালো নাও হয় কোনো কারণে, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ পরীক্ষা তো একটু ভালো হবে একটু খারাপ হবে, এইভাবেই তো হবে, তাই না? কিন্তু সবসময় যে এই জিনিসটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, কখনো আগের পরীক্ষা খারাপ হলে পরের পরীক্ষা যাতে খারাপ হয় এই কাজটা করা যাবে না। পরের পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রেশার নেওয়া যাবে না। কেমন? আমরা আজকে খুব ইজিলি আমাদের আসলে যেসব চ্যাপ্টারে সমস্যা হয়, যেসব চ্যাপ্টার বুঝতে সমস্যা হয়, সেই সব চ্যাপ্টার নিয়ে আমরা আজকের ক্লাসটা দেখব এবং আমরা বিভিন্ন ট্রিক্স দেখব, বিভিন্ন হ্যাকস দেখব যে কিভাবে লিখলে পরীক্ষাতে বেশি নাম্বার পাওয়া যায়। তাহলে চলো আজকের এক্সাম প্রিপারেশন লাইভ ক্লাস এখানে শুরু করা যাক। আমরা প্রথম যে চ্যাপ্টারটা নিয়েছি তা হচ্ছে থার্ড চ্যাপ্টার আমাদের বইয়ের, সৌরজগৎ ও ভূমণ্ডল। সৌরজগৎ ও ভূমণ্ডল এই চ্যাপ্টারটাতে ইউজুয়ালি আমরা কি দেখব? আমরা আসলে কি কি দেখি? আমরা কয়েকটা স্পেসিফিক জিনিস দেখি ভাইয়া। কি কি সেসব? একটা হচ্ছে সূর্য ও গ্রহ। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরে, তাই না? সূর্যকে কেন্দ্র করে কি ঘুরে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, বুধ ঘুরে, বৃহস্পতি ঘুরে, মঙ্গল ঘুরে, শনি ঘুরে, এরকম বেশ কয়েকটা গ্রহ ঘুরে, তাই না? সেই সূর্য গ্রহ, সেই প্রত্যেকটা গ্রহ এক একটি গ্রহ কি দিয়ে তৈরি, গ্রহের এক এক ধরনের অবস্থা, এইসব জিনিস দেওয়া আছে। আচ্ছা, এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরের গঠন, এই যে নামটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি ভূ অভ্যন্তর। ভূ মানে কি? ভূ মানে মাটি। অভ্যন্তর মানে কি? অভ্যন্তর মানে ভেতরে। মাটির ভেতরে যে কাঠামো, সেই কাঠামোর কথা বলা হচ্ছে। এখন মাটির ভেতরে আবার কাঠামোটা কেমন? মাটির ভেতরে কি থাকে? ভূ। ভূ মানে কি? ভূ হচ্ছে মাটির সারফেস, যেটার উপর দিয়ে আমরা হাঁটি। সেটার ভেতরে মাটির তিনটা রূপ দেখা হয়েছে। তিনটা রূপের মধ্যে কি কি বলা হচ্ছে ভাইয়া? তিনটা রূপের মধ্যে এখানে দেখানো হয়েছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। কেমন? এই জিনিসগুলো দেখানো হয়েছে। এরপর কি দেখানো হয়েছে? এরপরে একটু প্যারার দিকে যাওয়া যায়। কি প্যারা? আমাদেরকে এখানে বেশ কয়েকটা রেখার কথা বলা হয়েছে, ম্যাথের মতো। অক্ষরেখা, নিরক্ষরেখা, মধ্যরেখা, দ্রাঘিমা রেখা, এসব বলা হয়েছে। এই রেখাগুলো পৃথিবীর সাথে কিভাবে জড়িত সেসব আমরা জানবো। আর লাস্টলি আমরা কি জানবো? লাস্টলি আমরা জানবো আহ্নিক গতি, বার্ষিক গতি, এই জিনিসগুলো কি এবং কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে চ্যাপ্টারটা শুরু করা যাক বই থেকে। আর লাস্টে কিন্তু আরেকটা জিনিস আছে, জোয়ার ভাটা, যেটা আমাদের জন্য এবং যেসব দেশে নদী রয়েছে, নদীর উৎস রয়েছে, সেসব দেশের জন্য জোয়ার ভাটা খুবই কমন। আচ্ছা, এই যে সৌরজগৎ ও ভূমণ্ডল, সৌরজগৎ ও ভূমণ্ডলে প্রথম থেকে আমাদেরকে কি বলছে? সৌরজগৎ ও ভূমণ্ডল প্রথম থেকে আমাদেরকে বলছে যে পৃথিবীর চারদিকে মহাকাশ তো অনেক বিশাল, অনেক বড়, তাই না? এই যে বিশাল মহাকাশ, সেখানে নক্ষত্র আছে, ছায়াপথ আছে, নীহারিকা আছে, ধূমকেতু আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, উল্কা আছে, অন্যান্য জ্যোতিষ্ক আছে। এখন মহাকাশের অসংখ্য লাখ লাখ কোটি কোটি এইসব জ্যোতিষ্ক নিয়ে আমাদের যে বিশ্বজগৎ তার সৃষ্টি হয়েছে। এখন সূর্য এরকম বিশ্বজগতের একটা নক্ষত্র। আর সৌর পরিবার মানে সূর্যের একটা পরিবার আছে। হ্যাঁ, আমাদের যেমন পরিবার আছে, সূর্যের একটা পরিবার আছে। সে পরিবার কি কি নিয়ে গঠিত? সেই পরিবার এখানে বলা হচ্ছে সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত। আচ্ছা, সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রককে সূর্য। এই যে সূর্য কেন নিয়ন্ত্রক? সূর্য নিয়ন্ত্রক কেননা সূর্যকে ঘিরেই এই যে এক একটা যে গ্রহ, সেই গ্রহগুলো ঘুরতে থাকে। আমরা ছোটবেলায় দেখেছি না, সেই রকম। এখন সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি গ্রহ। আর শত শত অনেক বেশি উপগ্রহ আছে, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ আছে, লক্ষ লক্ষ ধূমকেতু আছে। এই যে সূর্য এখানে দেখো ভাইয়া কি কি বলা হচ্ছে। সূর্য একটা উজ্জ্বল নক্ষত্র, কারণ সূর্য থেকে আমরা দেখি যে সেটা লাইট দেয়, তাই না? আর এই যে এই সূর্য সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক, মানে নিয়ন্ত্রণ করে, কারণ সূর্যকে ঘিরেই অন্য গ্রহ উপগ্রহগুলো ঘুরতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে কয়েকটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো দাগিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখতে হবে। সূর্য পৃথিবী অপেক্ষা কত গুণ বড়? সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় ভাইয়া? 13 লক্ষ গুণ বড়।
পৃথিবী থেকে এটা কত কিলোমিটার দূরে? প্রায় 15 কোটি কিলোমিটার দূরে এর ব্যাস। এই যে দেখো, ব্যাসের কথা কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি যে যেসব গ্রহ বা সূর্য এসব তো একটু গোল ধরনের হয়, এদের যদি আমি দূরত্ব বা এদের দৈর্ঘ্য মাপ করতে চাই তাহলে কিভাবে মাপ করতে হয়? আমরা ম্যাথে পড়ছি না যে বৃত্তাকার কিছুর দৈর্ঘ্য মাপ করতে আমাদের ব্যাস ব্যবহার করতে হয়, তাই না? সূর্যের উপরিভাগের উষ্ণতা মানে তাপমাত্রার কথা বলা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করা যায় যেখানে আমরা যদি একটু 40 ডিগ্রি সেলসিয়াস গরম হয় তাহলে তো একদম অস্থির হয়ে যায়। সূর্য 57,000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, যেটা খুবই ইউজুয়াল, কারণ পৃথিবী তো সূর্য থেকে বেশ দূরে। এই কারণে আমরা সূর্যের যে তাপ আগুন সেটাতে হয়তো পুড়ে মরে যাই না। শতকরা 55 ভাগ হাইড্রোজেন, 44 ভাগ হিলিয়াম আর এক ভাগ কি বলতো? যারা এতক্ষণ চ্যাপ্টারটা পড়েছো তারা তো জানো অন্যান্য গ্যাসে সূর্য গঠিত হয়। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে। সৌর কলঙ্ক কাকে বলে? সূর্যের মাঝে মাঝে মধ্যে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে। আচ্ছা, সূর্য প্রায় 25 দিনের নিজ অক্ষের উপর একবার আবর্তন করে, অর্থাৎ নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে। কেমন? সেটাকে বলা হচ্ছে নিজ অক্ষের উপরে একবার আবর্তন করে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কিন্তু এসএস ফিউচার স্কুল থেকে তোমাদের পরীক্ষার জন্য যেসব জ্ঞানমূলক অনুধাবন দরকার সেটা কিন্তু সাজেশন লিস্টে দেওয়া আছে। সবাই অবশ্যই সেই সাজেশন লিস্টটা ফলো করবে এবং পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলবে। পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই, এখনও যদি ফাঁকিবাজি করি তাহলে কিন্তু পরীক্ষাটা খুব মুশকিল হয়ে যাবে দেওয়া। আচ্ছা, গ্রহের সংজ্ঞা কি? মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে। পরিক্রমণ মানে ঘুরছে, এদেরকে গ্রহ বলা হয়। গ্রহের নিজের কোনো আলো নেই, কোনো তাপ নেই, আর সৌরজগতে এই গ্রহের সংখ্যা 8টা। তাহলে লক্ষ্য করো এখানে কি কি হলো? সূর্যের চারদিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ এরা কিন্তু নিয়ম মেনে চলে, আমাদের মতো কিন্তু অনিয়ম করে না। একটা নির্দিষ্ট রাস্তা একটা নির্দিষ্ট সময় তারা ঘুরতে থাকে। এবং মহাকর্ষ বলের প্রভাবে, মহাকর্ষ বলের প্রভাবে মানে সূর্য যেই বলের প্রভাবে সবাইকে নিচের দিকে টানে সেই জায়গা থেকে এরা ঘুরতে থাকে এই গ্রহগুলো। কেমন? আচ্ছা, এই যে এই 8টা গ্রহ, এই 8টা গ্রহ কি কি বলতো? এই যে 8টা গ্রহের নাম এখানে দেওয়া আছে, 8টা গ্রহ তো আবার 8 রকমের। এই যে দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে কি কি? বুধ 1 নম্বরে, বুধের একটু পরে শুক্র, শুক্রের একটু পরে পৃথিবী, পৃথিবীর একটু পরে মঙ্গল, মঙ্গলের একটু পরে বৃহস্পতি, বৃহস্পতির পরে শনি, শনির পরে ইউরেনাস, ইউরেনাসের পরে নেপচুন। তাহলে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। গ্রহগুলোর মধ্যে এই যে এখানে কিন্তু একটা ইজি মজার ব্যাপার আছে ভাইয়া। বুধ বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ, রবি সোম বাদে বাকি যে দিন, বাকি 5 দিন কিন্তু 5টা গ্রহের নাম আমাদের। ইংরেজি নামগুলোও মনে রাখা দরকার: মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি আর সবচেয়ে ছোট বুধ। আর এই বুধ কিন্তু সূর্যের সবচেয়ে কাছাকাছি, তাই না? আচ্ছা, বুধ বা মার্কিউরি এটা দেখতে কেমন দেখি তো চলো। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম আর সূর্যের কাছের গ্রহ। এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া, এর বেশ কটুক 4850 কিলোমিটার, আর ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগের সমান। অর্থাৎ পৃথিবীর ওজন যদি 50 কেজি হয়, পৃথিবীর ওজন যদি 50 কেজি হয় তাহলে এইটাকে ভাগ করে এইভাবে বের করতে হবে যে 50 ভাগের, পৃথিবীটাকে 50 ভাগ করলাম, 50 ভাগ করে সেটার মাত্র 3 ভাগের সমান। ঠিক আছে? সূর্যের চারদিকে পরিক্রমণ করতে 88 দিন সময় লাগে। সূর্যের চারদিকে পরিক্রমণ করতে আর কয়দিন সময় লাগে? ঘুরতে 88 দিন। দেখছো কি স্লো? সূর্য থেকে বুধের গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, আর আমাদের কত ছিল? আমাদের ছিল 15,000 কোটি কিলোমিটার, তাই না? আচ্ছা, এই যে 5.8 কোটি কিলোমিটার, এই কারণে কি দেখা যায় ভাইয়া? এই কারণে দেখা যায় যে সূর্যের অনেক কাছে না, এই কারণে বুধ অনেক উত্তপ্ত, অনেক গরম হয়ে থাকে। এই কারণে মানুষজন বুধ গ্রহে থাকতে পারে না। বুধের কোনো উপগ্রহ নেই, সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অত্যাধিক। আর বুধের আয়তন দেওয়া আছে 74 লক্ষ, এই যে 1 2 3 4 5 6 7 8, 7 কোটি 48 লাখ, 48 লাখ তো, হ্যাঁ, বর্গ কিলোমিটার। তারপর শুক্র, সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান কত? দ্বিতীয়, কারণ বুধ শুক্র থার্ডে কি? থার্ডে হচ্ছে পৃথিবী। আচ্ছা, পৃথিবীর নিকটতম গ্রহ এটি। সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব দেওয়া আছে 10.8 কোটি কিলোমিটার। দেখছো, এটা কিন্তু বুধ থেকে সূর্যের যে দূরত্ব ছিল তার ডাবল হয়ে গেছে শুক্রতে। এর দূরত্ব মাত্র 4.2 কোটি কিলোমিটার পৃথিবী থেকে। সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা সন্ধ্যা তারা রূপে ও ভোরে পূর্ব আকাশে শুক তারা রূপে দেখতে পাই। কোন গ্রহকে
আমরা সন্ধ্যায় আর ভোরে দেখতে পারি। শুক্র কি কি রূপে? সন্ধ্যায় সন্ধ্যা তারা আর ভোরে শুক তারা হিসাবে। সূর্যকে একবার পরিক্রমণ করতে 225 দিন লাগে। ওয়াও, এটা তো বুধের থেকেও বেশি। শুক্রেরও কোনো উপগ্রহ নেই, তাহলে শুক্র আর বুধের দুইজনেরই কোনো উপগ্রহ নেই। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু এতে কোনো অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইডের পরিমাণের প্রায় শতকরা 96%। দেখছো, কার্বন ডাই অক্সাইড এত বেশি, এই কারণে শুক্র গ্রহতেও কেউ থাকতে পারে না। আর শুক্র নিজ অক্ষে ধীরে ধীরে আবর্তন করে। আচ্ছা, শুক্রের আকাশে বছরে 2বার সূর্য ওঠে আর অস্ত যায়। গ্রহটিতে কার্বন ডাই অক্সাইড ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। আয়তন দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 46 কোটি 2,30,000 আচ্ছা বর্গ কিলোমিটার। ব্যাস 12,104 কিলোমিটার। ইস, দেখছো? আচ্ছা ভাইয়া, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এক্সাম প্রিপারেশনের যে লাইভ ক্লাস, এই ক্লাসগুলোতে আমরা আসলে কি করি বলো তো ভাইয়া? এই ক্লাসগুলোতে আমরা সিম্পলি আসলে রিভিশন দিই। আমরা চ্যাপ্টারটা একটু ওভারভিউ করি, একটু উল্টে পাল্টে দেখি যে কি হচ্ছে এখানে, কি আছে, কি জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এই যে এখানে একটা জিনিস খুবই উল্লেখযোগ্য, যে আমরা 8টা যে গ্রহ দেখলাম, এই 8টা গ্রহের মাত্র একটাতে শুধু মানুষ না, জীবের অস্তিত্ব পাওয়া গেছে একটাতেই, পৃথিবীতে। কারণ পৃথিবীর যে সারাউন্ডিং, পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর যে তাপমাত্রা, পৃথিবীর যে ওয়েদার, সেটা আসলে মানুষজন বা কোনো জীব বা কোনো প্রাণী যে বাস করবে সেটার জন্য উপযোগী, সেটার জন্য পারফেক্ট। কিন্তু অন্য গ্রহের কিন্তু সেই সুযোগ সুবিধা নাই। আচ্ছা দেখো, আয়তন দেওয়া আছে, পূর্ব পশ্চিমের ব্যাস দেওয়া আছে, আবার পূর্ব পশ্চিম থেকে তো উত্তর দক্ষিণের ব্যাসের কিছুটা ডিফারেন্স আছে, সেটা উল্লেখ করা আছে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব একটু আগে বললাম না আমরা, 15 কোটি কিলোমিটার, সেটার কথা বলা হচ্ছে। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই যে এখানে দেখলে না, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাহলে এই যে 5 ঘন্টা বাড়তি, এটা কিন্তু আমরা বছরের জন্য কাউন্ট করি না। এইখান থেকে কিন্তু আসলে 4 বছরে কতক্ষণ হয়? 4 বছরে কিন্তু প্রায় 24 ঘন্টা হয়। তাহলে 4 বছরে একটা দিন এক্সট্রা হয়, তখন আমরা দেখি যে 366 দিনে বছর হচ্ছে, যেটা ফেব্রুয়ারি 28 থেকে 29 দিন হয়, আমরা লিপ ইয়ার বলি। কেমন? আচ্ছা, এই গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন আর নাইট্রোজেন আছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য সুবিধাজনক অবস্থা আছে। আচ্ছা, পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের বলতো দূরত্ব কত ভাইয়া? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,81,500 কিলোমিটার। এরপর মার্স, মঙ্গল গ্রহ ইলন মাস্ক যায়, তাই না? আচ্ছা, সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে কার স্থান? মঙ্গলের দূরত্ব কত দেওয়া আছে সূর্য থেকে? 22.8 কোটি কিলোমিটার। পৃথিবীর কত ছিল ভাইয়া? 15 কোটি কিলোমিটার। আর মঙ্গলের হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। কেমন? পৃথিবী থেকে 7.8 কোটি কিলোমিটার দূরত্ব। আচ্ছা, মঙ্গল গ্রহের ব্যাস 6,779 কিলোমিটার। আর ওজন পৃথিবীর প্রায় 10 ভাগের 1 ভাগ। এর আয়তন দেওয়া আছে। আর সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গলের কতদিন লাগে? মঙ্গলের সূর্যকে ঘুরতে লাগে 687 দিন, অর্থাৎ পৃথিবীর যা লাগে তার থেকে অলমোস্ট ডাবল। কেমন? নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গলের 2টি উপগ্রহ আছে। এই 2টি উপগ্রহ কি? ডিমোস, ফেবোস। আচ্ছা, এখানে জীবন ধারণ অসম্ভব, কারণ বায়ুমণ্ডলের শতকরা 3% নাইট্রোজেন আর 2% আর্গন গ্যাস, পানি খুবই কম। আর পৃথিবীর তুলনায় মঙ্গলের সমস্যাটা কি বলতো? মঙ্গল অনেক ঠান্ডা। হ্যাঁ, গড় উত্তাপ হিমাঙ্কের নিচে, মানে বুঝতেছো, সবসময় অনেক ঠান্ডা থাকলে ওখানে তো আসলে থাকা সম্ভব না, সেটার কথা বলা হচ্ছে। মঙ্গলে অনেক গিরিখাত, আগ্নেয়গিরি, ওই যে দেখো না ঠিস ঠিস করে আগুন বের হতে থাকে কোনো একটা পাহাড় থেকে, ভলকানো থেকে, সেটার কথা বলা হচ্ছে। এই গ্রহের পাথরগুলোতে মরিচা পড়ার কারণে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে। মঙ্গলকে আমরা লাল লাল দেখি না, এই কারণে লাল লাল দেখি। কেমন? আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে বৃহস্পতি, সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি। আর সবচেয়ে ছোট কোনটা বলতো? সবচেয়ে ছোট হচ্ছে বুধ গ্রহ সবচেয়ে ছোট। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান 5 নম্বরে। এর আয়তন কত? 13,000 গুণ, তথা এই যে দেখো কত বড় একটা ডিজিট, আল্লাহ, 13,000 না, সরি, 1300 গুণ।
আচ্ছা, ব্যাস কত দেওয়া আছে? 1,39,822 কিলোমিটার। সূর্য থেকে অনেক দূরে, দেখছো 77.8 কোটি কিলোমিটার দূরে। কত দূরে থাকে বৃহস্পতি? বৃহস্পতি 12 বছরে একবার সূর্যকে এবং 9 ঘন্টা 53 মিনিটে নিজ অক্ষে আবর্তন করে। অর্থাৎ সূর্যকে আবর্তন করতে, এটা তো বড়, যে বড় তার তো একটু সময় বেশি লাগবে। সূর্যকে আবর্তন করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর, যেখানে পৃথিবী মাত্র 1 বছরে, মানে যেটা আমরা 1 বছর কাউন্ট করছি সেইখানেই করে ফেলতে পারে। গ্রহটিতে পৃথিবীর একদিনে 2বার সূর্য ওঠে আর 2বার অস্ত যায়। অর্থাৎ আমাদের পৃথিবীর হিসাবের একদিনে ওদের 2বার সূর্য ওঠে, 2বার অস্ত যায়। গভীর বায়ুমণ্ডল আছে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম, তবে অভ্যন্তরের তাপমাত্রা অনেক বেশি। এর 67টি উপগ্রহ রয়েছে। কয়টা উপগ্রহ আছে? 67টা। চাঁদ, পৃথিবীর কয়টা উপগ্রহ? একটা। চাঁদ। মঙ্গলের কয়টা? 2টা, ডেমোস ফেবোস। আর এই যে 67টা উপগ্রহ, সবচেয়ে বেশি উপগ্রহ মনে হয় বৃহস্পতিরই। এগুলোর মধ্যে কি কি আছে? লো, ইউরোপিয়া, গেনিমেড, ক্যালিস্টো, এসব হচ্ছে প্রধান। গ্রহাণুপুঞ্জ, অ্যাস্টেরয়েড। হ্যাঁ, অ্যাস্টেরয়েড সিটি বা অ্যাস্টেরয়েড নিয়ে একটা মনে হয় এনিমের এপিসোড ছিল, আমি ভুলে গেছি। মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু, মানে ছোট ছোট যে গ্রহাণুগুলো থাকে, হ্যাঁ, যেটাকে কিন্তু গ্রহ অণু, ছোট গ্রহ, সেসবকে গ্রহাণু বলা হচ্ছে। আচ্ছা, শনি। শনি সৌরজগতের সেকেন্ড বৃহত্তম গ্রহ, বৃহস্পতির পরে শনি, যার আয়তন দেখো এই যে খুব বড় একটা ডিজিট দেওয়া, যেটা অবশ্যই অবশ্যই তোমরা পড়বা। ব্যাস কত দেওয়া আছে? এই যে ব্যাস দেওয়া। সূর্য থেকে শনির দূরত্ব কত সেটাও বলা আছে, 143 কোটি কিলোমিটার। শনি 29 বছর 5 মাসে, মানে বৃহস্পতির থেকেও বেশি টাইমে সূর্যকে প্রদক্ষিণ করে, আর 10 ঘন্টা 40 মিনিটে, মানে প্রায় বৃহস্পতির কাছাকাছি টাইমে কি করে? নিজের অক্ষে আবর্তন করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় 100 গুণ বড়। স্বাভাবিক, বড় তো হবেই। খালি চোখে এটি দেখা যায়। শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে। 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। ইউরেনাসের কি অবস্থা? ইউরেনাস হচ্ছে সৌরজগতের 3rd বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার। 84 বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর গড় ব্যাস প্রায় 49,000 কিলোমিটার। এর আয়তন পৃথিবীর প্রায় 64 গুণ, তবে ওজন পৃথিবীর মাত্র 15 গুণ। গ্রহটির আবহমণ্ডলে, মানে বায়ুমণ্ডলের ভেতরে কি কি আছে? মিথেন গ্যাস, আবার 67টা উপগ্রহ আছে। ইউরেনাসেরও শনির মতো বলয় আছে। শনির দেখছো যে বাইরে একটা সুন্দর সার্কেল দেওয়া না, ইউরেনাসেরও এরকম আছে। 67টি যে উপগ্রহ, এর মধ্যে কি কি? এর মধ্যে মিরিন্ডা, মিরিন্ডা খাই না আমরা অনেকে, এরিয়েল, অবেরন, এমব্রিয়েল, টাইটানিয়া, এগুলা হচ্ছে ইউরেনাসের উপগ্রহের নাম। আচ্ছা, এরপর কি আছে? নেপচুন। হ্যাঁ, নেপচুনের গড় ব্যাস 49,244 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার। নেপচুনের দূরত্ব সূর্য থেকে সবচেয়ে বেশি, হ্যাঁ, 450 কোটি কিলোমিটার, সবচেয়ে দূরে। আর এর আয়তন কত? 17, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওয়াও, এটা তো অনেক বড় একটা সংখ্যা, এটা মুখ দিয়ে বলা যাবে না ভাই। সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি শীতল। সূর্য থেকে তো অনেক বেশি দূরে, এই কারণে দেখা যায় সূর্যের যে তাপ সেটা নেপচুনে আসতে পারে না। এই কারণে নেপচুন গ্রহটি একটু ঠান্ডা ঠান্ডা, শীতল। কেমন? আচ্ছা, নেপচুন দেখতে নীল রঙের, নীলাভ বর্ণের, নীল নীল। হ্যাঁ, নেপচুন 165 বছরে সূর্যকে একবার পরিক্রমণ করে। অর্থাৎ আমরা যে বেঁচে থাকবো, আমাদের দেখা যাবে আরেকটা জেনারেশন চলে গেছে, এরপরও নেপচুন প্রদক্ষিণ করতে পারেনি সূর্যকে, এত টাইম লাগে। পৃথিবীতে জীব বসবাসের কারণ, এই যে আমরা দেখলাম যে পৃথিবীতে শুধু জীব বসবাস করে, অন্য কোথাও করে না। এটার কারণ কি ভাইয়া? এটার কারণ হচ্ছে এই যে দেখো, পৃথিবীর এই যে বায়ুমণ্ডলের সংজ্ঞা, যে বায়ুমণ্ডল কাকে বলে, এই বায়ুমণ্ডলে আমরা কি দেখি ভাইয়া? বায়ুমণ্ডলে নানা ধরনের গ্যাস থাকে। এই গ্যাসের মধ্যে আমাদের কি কি দরকার? আমাদের একটু ব্যালেন্সড কার্বন ডাই অক্সাইড দরকার, অক্সিজেন দরকার, যাতে আমরা শ্বাস নিতে পারি, তাই না? আবার কি দরকার? আবার এই যে এখানে দেখো, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? ট্রপোমণ্ডল। এই যে ট্রপোমণ্ডলের কথা বলা হচ্ছে, এটা প্রয়োজনীয় স্তর, কারণ আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ প্রভৃতি এই স্তরে দেখা যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আচ্ছা, আবহাওয়া, জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগই বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে থাকে। আরেকটা স্তরের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওজোন স্তর। হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সূর্যের অতি বেগুনি রশ্মি, ইউভি রে, আলট্রাভায়োলেট রে শোষণ করায় এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরটি পৃথিবীকে প্রাণী জগতের বাস উপযোগী করেছে। এই যে সূর্য থেকে যে আলো আসে সেটা তো ক্ষতিকর, সেটা যদি ডিরেক্ট আসে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু এই যে ওজোন স্তর, ওজোন স্তর এই তাপগুলো নিজে এগুলো শোষণ করে নেয়, যাতে পৃথিবীর মানুষের কষ্ট কম হয়।
এই কারণে আমরা পৃথিবীতে বাস করতে পারি এবং প্রাণী জগৎ আমরা ছাড়া অন্যান্য প্রাণীরা বাস করতে পারে। আচ্ছা, এই যে এখানে এটাই বলা হচ্ছে যে পৃথিবী সূর্য থেকে আলো তাপ পায়, সূর্য ছাড়া পৃথিবী অন্ধকারে থাকতো। আবার জীবজন্তুর বেঁচে থাকার জন্য যে আলো বাতাস পানি প্রয়োজন, সেই প্রত্যেকটা জিনিসই প্রপার পরিমাণে পৃথিবীতে আছে। এই কারণে পৃথিবী বাসের উপযোগী হয়েছে। আমাদের যদি প্রশ্ন আসে যে পৃথিবী কেন বাসের উপযোগী, তাহলে কিন্তু আমরা এসব লিখে দিব। হ্যাঁ, যে কি কি আছে পৃথিবীতে, কোন কোন ধরনের স্তর, ওজোন স্তর, ট্রপোস্তর, কোন স্তরে কি কি হয়, হ্যাঁ, কি কি কারণে আমরা পৃথিবীতে প্রাণীজগৎ বাস করতে পারি, এটা কিন্তু গুছিয়ে লিখতে হবে ভাইয়া। আচ্ছা, ভূ অভ্যন্তরের গঠন, মাটির ভেতরের গঠন। এইখানে দেখো ভূ অভ্যন্তরের গঠন আমরা কিভাবে কি থেকে পড়ব। ভূ অভ্যন্তরের গঠন 3 রকমের বলা হচ্ছে। এই 3 রকম কি কি? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর অশ্বমণ্ডল। যার আরেকটা নাম হচ্ছে কি বলতো? যার আরেকটা নাম হচ্ছে শিলামণ্ডল। আরেকটা নাম কি ভাইয়া? আরেকটা নাম হচ্ছে শিলামণ্ডল। আচ্ছা, খেয়াল করো, কেন্দ্রমণ্ডলের কথা বলা হচ্ছে। এই কেন্দ্রমণ্ডলে কি কি থাকে? এই কেন্দ্রমণ্ডলে নিকেল, লোহা এইসব জিনিস বেশি থাকে। আর এই কেন্দ্রমণ্ডলে লোহা, নিকেল, পারদ, সীসা এইসব অনেক কিছু দেখা যায়। পৃথিবী যে কেন্দ্রের চারদিকে প্রায় 3486 কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে, সেই গোলকটির নাম কেন্দ্রমণ্ডল। এটাই হচ্ছে কেন্দ্রমণ্ডলের সংজ্ঞা। হ্যাঁ, আচ্ছা, এইটার ঘনত্বের কথা বলা হচ্ছে যে পানির থেকেও অনেক ঘন, মাটির থেকেও অনেক ঘন এই জায়গাটা। আর একই সাথে যা বলা হচ্ছে যে প্রচন্ড তাপ আর চাপে এটা সম্ভবত কঠিন অবস্থায় নেই, কারণ আমরা তো অনেক তাপ অনেক চাপ এটাকে রেখেছি, তাই এটা অবস্থারও পরিবর্তন হয়ে গেছে। ভূকম্পন তরঙ্গ মানে ভূমিকম্পের যে তরঙ্গ, সেখান থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডল 2টা অংশে বিভক্ত, বাইরের অংশ আর ভিতরের অংশ। তাহলে কেন্দ্রমণ্ডল যে আছে, কেন্দ্রমণ্ডলের আবার 2টা অংশ, বাইরের অংশ তরল আর ভিতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়। আচ্ছা, এখানে 2টা ইনফো দেওয়া আছে। এই যে এই ডেটা, এই ডিজিট, এই সংখ্যা, এগুলো কিন্তু ভাইয়া মনে রাখতে হবে। হ্যাঁ, সরি টু সে, মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের পর গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা কই? ধরো কেন্দ্রমণ্ডল তো বোঝা যায় নামে, কেন্দ্রে আছে। গুরুমণ্ডল হচ্ছে কেন্দ্রমণ্ডলের উপরের দিকে। হ্যাঁ, কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে মানে চারদিকে 2885 কিলোমিটার পর্যন্ত মণ্ডলকে বলে কি? গুরুমণ্ডল। গুরুমণ্ডলের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এখানে কি কি আছে? সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণ। আর এই যে এখানে সিলিকন বা ম্যাগনেসিয়াম দ্বারা মণ্ডলটি গঠিত বলে, একে আরেকটা নামও বলা হয় কি? সীমা। আবার ব্যাসল্ট জাতীয় উপাদান আছে, এই কারণে ব্যাসল্ট অঞ্চলও বলে। তাহলে গুরুমণ্ডলের কয়েকটা নাম আমরা দেখলাম, গুরুমণ্ডল, সীমা, ব্যাসল্ট অঞ্চল, তাই না? এই ব্যাসল্ট অঞ্চল কোনটা? আবার ব্যাসল্ট অঞ্চল কিন্তু খেয়াল রাখতে হবে, গুরুমণ্ডলের ভেতরে এর উপরের অংশে যে 1448 কিলোমিটার ব্যাসল্ট জাতীয় উপাদান আছে, তোরটুককে বলা হয় ব্যাসল্ট অঞ্চল। আচ্ছা, এরপর কি ভাইয়া? এরপর হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল কি? অশ্বমণ্ডলে এরকম একটা জায়গা। এই যে এই অশ্বমণ্ডলে কি কি আছে? এই অশ্বমণ্ডলে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অনেক কিছু আছে। এই স্তরে সিলিকন, অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, তাই একে কি বলে? শিয়াল। শিয়াল, হ্যাঁ শিয়াল, এটা শিয়াল বলে মনে রাখো, প্যারাডাইস। সিলিকন, SI এ সিলিকন, AL এ অ্যালুমিনিয়াম। কেমন? অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূত্বক বলে ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নের অংশ বলে। ভূত্বক মানে মাটির ত্বক, মাটির স্কিন, স্কিনের নিচের পার্ট আর উপরের পার্ট, ঠিক আছে? ভূত্বকই পৃথিবীর কঠিন বহির আবরণ মানে বাইরের আবরণ। মানে এই যে ভূত্বকটা আমরা দেখি, এটাই হচ্ছে আমাদের পৃথিবীর, যার উপর দিয়ে আমরা হাঁটি, মাটি। এর গভীরতা প্রায় 3 কিলোমিটার, সমুদ্রের তলদেশ থেকে 40 কিলোমিটার পর্বতের তলদেশ, তবে গড় গভীরতা 17 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের পরে গুরুমণ্ডল, আর লাস্ট কি দেখলাম? লাস্ট শিলামণ্ডল বা অশ্বমণ্ডল আমাদের দেখা হয়ে গেল। এই যে অশ্বমণ্ডলের আরেকটা নাম যে শিলামণ্ডল, এটা কিন্তু এখানে দেওয়া আছে, খেয়াল করতে হবে। আচ্ছা, বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি। এই চ্যাপ্টারের সবচেয়ে প্যারার পার্ট মনে হয় এটাই হবে তোমাদের জন্য, তাই না? কারণ এই জিনিসটা আমাদের অনেকের বুঝতে অনেক চাপ হয়ে যায়। চাপ হওয়ার রিজন কি? রিজন হচ্ছে এখানে কঠিন কঠিন জিনিস বলা। এই কঠিন কঠিন জিনিসে কিন্তু আমার সূত্রও দেওয়া আছে। হ্যাঁ, একটু খেয়াল করে পড়তে হবে। জাস্ট দেখো, আমরা অনেক আগে কমন একটা জিনিস দেখছি না ভাইয়া, যে ধরো আমার এখানে হয়তো রাত 10টা বাজে, তোমার কোনো বন্ধু হয়তো আমেরিকাতে ঘুরতে গেছে বা বাইরে কোথাও ঘুরছে, তাকে কল দিলা, কল দেওয়ার পরে দেখলাম যে সে বিরক্ত। বিরক্ত কেন? রাত 3টা বাজে এখন কেউ কল দেয়। এই যে তোমার এখানে 10টা বাজে, তার ওখানে 3টা বাজে, এটার কারণ কি? এটার তো একটা কারণ আছে। তাহলে চলো আমরা সেটাই দেখি।
এইটা দেখার আগে আমাদেরকে এখানে কি করা হচ্ছে, পৃথিবীর মানচিত্রে হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দিকে দক্ষিণে রেখা টানা হয়েছে, রেখা। এইসব রেখাকে অক্ষরেখা দ্রাঘিমা রেখা বলে। এখন দ্রাঘিমা রেখা আমাদের কেন কাজে লাগে এটা খেয়াল করো। কোন স্থানের অবস্থান অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে জানা যায়, দ্রাঘিমার অবস্থান থেকে কোন কোন স্থানের সময় জানা যায়। অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থান জানার জন্য মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। অর্থাৎ অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা, মধ্যরেখা, চারটা জিনিসের কথা আসলো। আবার অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অক্ষরেখার সাহায্যে নিরক্ষরেখা থেকে উত্তর আর দক্ষিণ জানা যায়, আবার মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিম জানা যায়। উত্তর দক্ষিণ জানতে তাহলে অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ইউজ হয়, আর পূর্ব পশ্চিম জানতে মধ্যরেখা ইউজ হয়। কেমন? মধ্যরেখার আরেকটা নাম কি? মধ্যরেখার আরেকটা নাম মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা। ভূপৃষ্ঠকে সমতল মনে হলেও পৃথিবী প্রকৃতপক্ষে অভিগত গোলক, তাই পৃথিবী গোলাকার বলে মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক মাপে প্রকাশ করা সুবিধাজনক। পৃথিবীকে আমরা যে একদম গোল বলি সেটা তো একদম গোল না। অনেকে বললো না যে পৃথিবী কমলা লেবুর মতো, হ্যাঁ এই কারণে কি করা হয়, কোনাকুনি কোনাকুনি মাপ দিয়ে প্রকাশ করাটা ইজিয়ার হয়। আচ্ছা কিভাবে প্রকাশ করবো তাহলে? এই যে দেখো, পৃথিবী কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ কল্পিত রেখাকে অক্ষ বা এক্সিস বলা হয়। হ্যাঁ এই যে এক্সিস, এই এক্সিস কোনটাকে বলা হয়? এই যে আমরা ম্যাথ করার সময় এক্স ওয়াই দিয়ে পড়ছি না, এক্স এক্সিস ওয়াই এক্সিস, সেটার কথা বলা হচ্ছে। পৃথিবীকেও এরকম বিভিন্ন রেখা দিয়ে ভাগ করা হয়েছে। কেমন? আচ্ছা এই অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু, দক্ষিণ প্রান্তের বিন্দুকে দক্ষিণ মেরু বলা হয়। খুবই ইজি, দক্ষিণ সাইডটা দক্ষিণ মেরু, উত্তর সাইডকে উত্তর মেরু বলা হচ্ছে। আচ্ছা এখন অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে যে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে অক্ষরেখা বলে। এই যে এই অক্ষরেখার ইম্পর্টেন্ট জিনিস কি কি দেওয়া আছে, এতটুকু জায়গা ভাইয়া জাস্ট পড়ে ফেলতে হবে মুখস্থ করার মতো। এরপরে আমরা দেখব কি আছে। পৃথিবীর বৃত্তের মোট পরিধি কত? বৃত্তের মোট পরিধি আমরা কত পড়েছি ভাইয়া? 360 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস কি? সেলসিয়াস তো না, 360 ডিগ্রি। খেয়াল রাখতে হবে কিন্তু সেলসিয়াস কিন্তু তাপমাত্রার। এই পরিধির কোণকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে বিভক্ত করা হয়। এই যে কোণ, পৃথিবী বৃত্তাকার, এটাকে আবার তিনটা ভাগ করা হচ্ছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। নিরক্ষর রেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত আর পরস্পর সমান্তরাল। কেমন? পরস্পর সমান্তরাল, 90 ডিগ্রি। এই কারণে প্রত্যেকটি অক্ষরেখাকে সমাক্ষ রেখা বলা হয়। প্রত্যেক অক্ষরেখা থেকে একটি পূর্ণবৃত্ত বিখ্যাত অক্ষরেখা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কট ক্রান্তি। এই যে দেখো, যেসব অক্ষরেখা ইউজ করে টাইম জানা যায়, হ্যাঁ, বা যেসব অক্ষরেখা পপুলার, এইসবের কথা বলা হচ্ছে। এই যে অর্থাৎ আমরা এইগুলাকে নানাভাবে যে ভাগ করা, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60কে বলা হয় মধ্য অক্ষাংশ, 60 থেকে 90 ডিগ্রিকে বলা হয় উচ্চ অক্ষাংশ। এগুলা জানলে কিন্তু আমরা সময় বের করতে পারবো, টাইম বের করতে পারবো। এই যে দ্রাঘিমা রেখা, মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড। দ্রাঘিমা রেখায় কি কি হয়? সর্বোচ্চ দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। দ্রাঘিমা রেখার সংজ্ঞা এখানে দেওয়া আছে, এই জিনিসটা আমরা পড়ে ফেলবো। কেমন? দ্রাঘিমা রেখা আমরা কিন্তু দেখলাম কোনটা, দ্রাঘিমা রেখা কিন্তু টাইমের জন্য লাগে। এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে মূল মধ্যরেখা, প্রাইম মেরিডিয়ান। এই যে গ্রিনিচ মানমন্দির মানে ম্যাট্রিক্স। আমরা দেখি না যে কোনো টাইমে ফোনে সিলেক্ট করতে গেলে জিএমটি লাগে। হ্যাঁ, জিএমটির পূর্ণরূপ হচ্ছে গ্রিনিচ মিন টাইম। হ্যাঁ, গ্রিনিচ টাইমের কথা বলা হচ্ছে, এই কারণে এটা কিন্তু দরকারি। উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে অক্ষরেখা চলে গিয়েছে তাকে কি বলা হয়? তাকে কি বলে বলো তো? তাকে বলে মূল মধ্যরেখা। তাকে বলে মূল মধ্যরেখা। এই রেখার মান কত? এই রেখার মান 0 ডিগ্রি ধরা হয়। 0 ডিগ্রি কেন? কারণ 0 ডিগ্রি ধরলে এটাতে হিসাব করাটা ইজিয়ার হয়ে যায়। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপরাপর দ্রাঘিমা রেখাগুলো আঁকা যায়। এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস দেওয়া আছে, এগুলো আমাদের মনে রাখা লাগবে। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্বে যে মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, তার উপর সকল স্থানের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই যে পূর্বের দিকে, এই কারণে পূর্ব দ্রাঘিমা হচ্ছে। হ্যাঁ,
কোন দিকে যাচ্ছে, কোন দিকে কোন রেখা, এইগুলা খেয়াল রাখলে আমাদের কিন্তু এটা চিত্র দেখে পড়তে আরো ইজি হবে। আবার গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়। আবার গ্রিনিচের যে দ্রাঘিমা 0 ডিগ্রি সেটার কথা বলা হচ্ছে। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি, এটা তো আমরা জানি। এইটাকে আবার দুইটা ভাগের কথা বলা হচ্ছে, দুইটা ভাগ করে দুটো অংশে দেওয়া হচ্ছে, দ্রাঘিমার অবস্থা দেখানো হচ্ছে। আবার দ্রাঘিমা থেকে কিভাবে মিনিট সেকেন্ড বের করা হয়, প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগের সমান, এই ধরনের যে ইনফরমেশনগুলো আছে সিম্পলি ভাইয়া বুঝে বুঝে ম্যাপ দেখে চিত্র দেখে মুখস্থ করে ফেলতে হবে। কারণ আমরা কিন্তু জানি যে এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু ম্যাথ আসে, তাই না? ম্যাথ আসে না? তো পরে দেখা যাবে যে ম্যাথ আসলে আমরা প্যারা খেয়ে যাব, যে আল্লাহ ম্যাথ কিভাবে আসলো, ম্যাথ তো পারতেছি না। এই প্যারা কিন্তু পরীক্ষায় খাওয়া যাবে না, কোনো মতেই পরীক্ষায় প্যারা খাওয়া যাবে না। এখন স্থানীয় সময়ের পার্থক্য, এখানেও এই একই জিনিস বোঝানো হচ্ছে যে স্থানীয় সময়ের পার্থক্য যে হয় সেটা কিভাবে হয়, কিভাবে চেঞ্জ হয়, এগুলো তো হচ্ছে সব এই যে গ্রিনিচের মাধ্যমে কিভাবে, এই যে দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এই জায়গাটা দেওয়া আছে, কিন্তু আমরা এইভাবে দেখবো না। আমরা কি করব, আমরা এখানে একটা সিকিউ দেওয়া আছে, সিকিউটা আমরা সলভ করব। সিকিউটা সলভ করতে করতে আমরা বুঝবো যে কি হচ্ছে। কেমন? গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ণয়, ঠিক আছে। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি বলা হচ্ছে। গ্রিনিচ দিয়ে কিভাবে স্থানীয় সময় নির্ণয় করা হয় সেটার আলাপ দেওয়া হচ্ছে এখানে। স্থানীয় সময় ও প্রমাণ সময়, স্থানীয় সময় হচ্ছে একটা জায়গার লোকাল টাইম, আর প্রমাণ সময় হচ্ছে একটা জায়গায় একটা টাইমকে যখন ফিক্স ধরে নেয় সেটাকে বলা হচ্ছে কি ভাইয়া, সেটাকে বলা হচ্ছে প্রমাণ সময়। এই যে দেখো এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যে 360 ডিগ্রি সেলসিয়াসের কথা বললাম, 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর কতক্ষণ লাগে, 1440 মিনিট সময় লাগে। 24 ঘন্টাকে 60 দিয়ে গুণ করা হয়েছে, সুতরাং পৃথিবী 1 ডিগ্রি ঘুরে কতক্ষণে, 4 মিনিট সময়। এই যে কারণ এই যে 1440কে 360 মানে একটা বৃত্ত দিয়ে ভাগ করা হয়েছে। কেমন? এই কারণে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আচ্ছা, প্রমাণ সময় হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইমে কি করা হয়, সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে তারপরে গণনা করা হয়, তাই না? আচ্ছা, এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ঢাকা আর চেন্নাই কি হচ্ছে, হ্যাঁ সিওল কোথায় বলো তো? সিওল হচ্ছে কোরিয়াতে। সিওলে কি হচ্ছে, এগুলা আমরা দেখবো বইয়ে, এগুলা দেখে দেখে আমাদের জন্য বোঝাটা তাহলে আরো ইজিয়ার হয়ে যাবে। তারপর এখানে আন্তর্জাতিক তারিখ রেখা এসবের কথা বলা হচ্ছে, তাই না? আর পৃথিবীর দুই ধরনের গতি আছে। দুই ধরনের গতি কি? দুই ধরনের গতি হচ্ছে আহ্নিক গতি আর বার্ষিক গতি। আহ্নিক গতিতে কি হয়? আহ্নিক গতি হচ্ছে একদিনে, আহ্নিক গতির জন্য দিন রাত হয়। আহ্নিক গতি মানে দৈনিক গতি, আহ্নিক গতিতে দিন রাত হয়। এবং আহ্নিক গতিতে কতক্ষণ, 24 ঘন্টা বা একদিন সময় লাগে। সঠিকভাবে এই সময়টা কত, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়। আচ্ছা, পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। এক সৌরদিন মানে এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আহ্নিক গতির ফলে দিন রাত হয়, তাই না? আর আরেকটা গতি কি বলতো? আরেকটা গতি হচ্ছে ভাইয়া বার্ষিক গতি। বার্ষিক গতিতে কি হয়? বার্ষিক গতিতে দেখা যায় এক বছরে, হ্যাঁ আহ্নিক গতিতে পৃথিবী নিজে নিজেই যে ঘুরে। পৃথিবীর কিন্তু ঘূর্ণন দুই রকম। ধরো এই যে গোল, হ্যাঁ পৃথিবী নিজে ঘুরছে সব সময়, আবার একই সাথে এই যে একটা কেন্দ্র, এই কেন্দ্রকেও কিন্তু নিজে ঘুরতে 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 এই যে এইভাবে আস্তে আস্তে আগাতে থাকে। হিবিজিবি হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা এরকমই আসলে। ভালো ছবি দিলে বুঝতে তোমাদের হয়তো আরো ইজি হতো। আহ্নিক গতিতে নিজে ঘুরে, নিজে ঘোরার কারণে দিন রাত হয়ে যায়। আর বার্ষিক গতিতে পুরা এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসে, এই কারণে একটা বছর হয়ে যায়। আচ্ছা, এরপর কি আছে? এই যে দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ, 4টা কথা বলা হচ্ছে। 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। এই 4 দিনে কি হয় বই থেকে পড়ে নিতে হবে আমাদের। হ্যাঁ দেখো, আমরা যখন একটা শর্ট ক্লাস করি বা একটা প্রিভিউ দেই তখন কিন্তু আমাদের বেশি টাইম থাকে না, তাই না? তাই আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। এই যে দেখো, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, তাই না? আবার দক্ষিণ গোলার্ধে গরমকাল, উত্তর গোলার্ধে শীতকাল, এটা দেখা যাবে। এই যে এই অবস্থা দেখা, এই অবস্থা দেখার আসলে কারণ কি এটা তোমাদেরকে বুঝাই। উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে যে এই অবস্থা হয়, এটার মেইন কারণ কি? উত্তর গোলার্ধ ধরো এই সাইডে, দক্ষিণ গোলার্ধ ধরো এই সাইডে। আচ্ছা, পৃথিবী তো ঘুরছে, তাই না? পৃথিবী ঘুরতে ঘুরতে একটা টাইমে কি হয় ভাইয়া, দেখো
সূর্যের কাছাকাছি ধরো উত্তর গোলার্ধ পড়ছে, উত্তর গোলার্ধ ঘুরতে ঘুরতে, তাহলে উত্তর গোলার্ধে তখন কি শীত হবে? শীত তো হবে না, কারণ সূর্য তো প্রপারলি উত্তর গোলার্ধের কাছাকাছি আছে, তাই না? আবার এই যে উত্তর গোলার্ধ আস্তে আস্তে ঘুরলো, ঘুরে দক্ষিণ গোলার্ধ এই যে সূর্যের কাছাকাছি এসে পড়লো, তখন দেখা যাবে যে দক্ষিণ গোলার্ধে গরম কিন্তু উত্তর গোলার্ধে তখন শীতকাল। তাই শুধু ওই তোমার বন্ধুকে কল দিলা, কল দেওয়ার পরে শুধু তার টাইমই চেঞ্জ হয় সেরকম না, একই সাথে সিজনও চেঞ্জ হয়ে যায়। কেমন? আচ্ছা, লাস্ট আমাদেরকে এই চ্যাপ্টারে দেওয়া আছে জোয়ার ভাটা। হ্যাঁ, জোয়ার ভাটা খুবই কমন। জোয়ার ভাটার কারণ হচ্ছে জোয়ার ভাটায় পানি কমে, পানি বাড়ে। হ্যাঁ, এবার সেটা চাঁদের উপরে নির্ভর করে। পৃথিবীর চন্দ্রের যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের কারণে কি হয়, জল রাশি মানে নদী বা সমুদ্রের উপরে শক্তির প্রভাব বেড়ে যায়। এই যে শক্তির প্রভাব বাড়ে, এই শক্তির প্রভাবে কি হয়, এই যে পানিগুলা এই শক্তিতে বাইরের দিকে এসে পড়তে চায়, এই যে পানি, এই পানিগুলা সরে পড়তে যায়, এই জিনিসটাই জোয়ার ভাটার কারণ হয়ে দাঁড়ায়। কেমন? আমরা জোয়ার ভাটাটাও ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেলবো। আচ্ছা, এই জোয়ার ভাটাকে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তারপর মরা কোটাল, ভরা কোটাল, পূর্ণ কোটাল, এরকম অনেক নাম আছে, সেসব দিয়ে ভাগ করা হয়েছে। আমরা এই জিনিসগুলো খেয়াল করব। আর লাস্ট এখানে কোন কোন নদীতে কিভাবে জোয়ার ভাটা হয় সেসবের কথা বলা হচ্ছে, আমরা এই জিনিসগুলোকে একটু খেয়াল করে পড়ব। কেমন? আচ্ছা, তাহলে অলমোস্ট এই চ্যাপ্টারে যা যা দরকার ক্যাপ করা হয়ে গেছে ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাব। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিকিউ। সিকিউ তোমাদের বললাম না যে করে দেখিয়ে দিব। দেখো সিকিউতে এখানে কি বলছে, 1 নাম্বার ছকে, ছক তো একটাই আছে এখানে, তাই না? আর 2 নাম্বারটা তো চিত্র। ছকে চিহ্নিত স্থানীয় সময় সকাল 7টা। তাহলে এই যে একের যে ক, সেখানে সময় কত? সময় হচ্ছে সকাল 7টা। সময় কত ভাইয়া? সময় হচ্ছে সকাল 7টা, তাই না? আচ্ছা, ক্ষয়ে 50 ডিগ্রি দক্ষিণ বলা হচ্ছে, এখানে যেমন 15 ডিগ্রি পূর্ব, এখানে উল্টা পশ্চিম সাইড বলা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে সময় কত হবে? এইটা বের করার ওয়ে আউটটা কি? এখানেও তাই বলছে, সকাল 7টা হলে খ স্থানের সময় নির্ণয় করো। আর ঘ নাম্বারের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর 2 নং ছকের ঘটনাটির প্রভাব আলোচনা করো। 2 নম্বর ঘটনাটা কি বলো তো ভাইয়া? 2 নম্বর ঘটনাটা হচ্ছে জোয়ার ভাটা, তাই না? আচ্ছা, 2 নম্বর ঘটনা, আমরা জোয়ার ভাটা কিভাবে হয়, পৃথিবীকে সূর্য কেন্দ্র করে ঘুরে, চন্দ্র আবার কেন্দ্র করে ঘুরে পূর্ণিমা হয়, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা খেয়াল করব যে কোন কোন জিনিসগুলো দরকার, কিভাবে কমিট হচ্ছে, কিভাবে কাজ করানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে ক নাম্বারের এই যে দেখো ছকটা ঠিক মতো দেখো ভাইয়া, গ নাম্বারে কি প্রশ্ন করেছে, গ নাম্বারে যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন থেকে আমরা উত্তরটা করে ফেলবো। উত্তরটা কিভাবে করব বলো তো? দেখো এখানে তোমাদেরকে করে দেখাই। এখানে আমি খুব শর্টে করে দিচ্ছি, দ্রাঘিমা 15, দ্রাঘিমা 75, তাই না? এখন এই যে দ্রাঘিমা, হ্যাঁ, এই দ্রাঘিমার 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি কত হয় বলো তো? 90 ডিগ্রি, তাই না? এই যে 90 ডিগ্রি হলো, এই 90 ডিগ্রির পার্থক্য কত? হ্যাঁ, 90 ডিগ্রিতে কত? 360 না? কারণ প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট, 90 ডিগ্রিতে 360 মিনিট, প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট, আমরা পড়লাম না? 360 মিনিট, 360 মিনিটে কতক্ষণ তাহলে? 6 ঘন্টা, 6 ঘন্টা, তাই না? আচ্ছা, 6 ঘন্টা হলে কি হবে? এই যে এখানে আবার খেয়াল করো, ক থেকে, হ্যাঁ, কয়ে যেটা বলা হচ্ছে, ক কিন্তু পূর্বে কিন্তু খ পশ্চিমে, খ পশ্চিম হয়, কতে যদি সকাল 7টা বাজে, এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? পশ্চিমে সরে গেছে, তার মানে মাইনাস হবে, বিপরীত দিকে যাবে। বিপরীত দিকে যে কি হবে? বিপরীত দিকে যে কি হবে বলো তো? এখানে ছিল সকাল 7টা, তাহলে এখানে 6 ঘন্টা প্লাস করলে কত হয়? সাথে সাথে যদি 6 প্লাস করি কত হয়? 1টা, রাত 1টা, রাত 1টা বাজে। অর্থাৎ এখানে যে ক্ষয়ের কথা বলা হচ্ছে আমাদের, সেখানে কত বাজে? সেখানে রাত 1টা বাজে। কেমন? আচ্ছা, আর ওটা কিভাবে অ্যান্সার করবো সেটা তো বুঝলাই, জোয়ার ভাটা দিয়ে কিভাবে অ্যান্সার করা যায়। এরপর কি আছে? এরপর আমাদের সিকিউ আছে। 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিবাদ স্থান কত বলো তো ভাইয়া? প্রতিবাদ স্থান কত 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার? এই যে 100 ডিগ্রি পূর্ব। কারণ আমরা দ্রাঘিমার যে হিসাব করি সেই হিসাবে কিন্তু বোঝা যায় যে প্রতিবাদ স্থান কত হতে পারে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে বলো তো? কোন রেখা বলে?
আমরা কি বললাম এতক্ষণ বই থেকে বইয়ে কি দেওয়া আছে, এটাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এমসিকিউ গুলো কিন্তু খুব সাবধানে খেয়াল করে পড়তে হবে। আর একটা জিনিস এখানে খেয়াল করে, এখানে ঢাবো 24 দেওয়া না, এটার মানে হচ্ছে ঢাকা বোর্ড 24। তার মানে কি, তার মানে আমরা অবশ্যই লাস্ট বছরগুলার যে কোশ্চেন, যে প্রশ্নগুলো আমাদের এসেছে সেসব অবশ্যই আমরা যত্ন করে মনোযোগ দিয়ে পড়ে ফেলবো। কারণ যদি কমন পড়ে যায় তাহলে কিন্তু এটা আমার জন্য ফ্রি মার্ক হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, কর্কট ক্রান্তি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা বলতো? ছোট পিচ্চি একটা গ্রহ বুধ, আর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বুধ পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, তাই না? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? এখানে শুক্র। নিকটতম গ্রহ কোনটা? এখানে দেওয়া আছে। আচ্ছা, বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? এই জিনিসটাও বইয়ে দেওয়া আছে। কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? 20, 34, 26, 38। 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট। 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থান কোনটি? এই যে 110 ডিগ্রি পশ্চিম। কারণ প্রতিবাদ স্থানে আমরা কি বুঝাচ্ছি? এই যে 70 আর 110 মিললে 180 হবে। 180 কি? 180 হচ্ছে 360 ডিগ্রির 2 ভাগ, তাইলে 180 হয়, তাই না? সেটার কথা এখানে বলা হচ্ছে যে আমরা কি করেছিলাম, পূর্ব দ্রাঘিমা বা প্রতিবাদ বের করতে 2টা ভাগ করেছিলাম। আচ্ছা, এমও এন স্থানের দ্রাঘিমা 40 ডিগ্রি পূর্ব আর 50 ডিগ্রি পশ্চিম। 40 আর 50 কত হয়? 40 আর 50 90 হয়। 90কে আমরা কি করব? 90কে আমরা ভাগ করব। ভাগ করলে 6 90 4 360, 6 ঘন্টা 11 12 1 2 3 4 5। আচ্ছা, এখন বলো তো অ্যান্সার কি হবে? এম পূর্বে, এন হচ্ছে পশ্চিমে, তাহলে পিছাবে। একটাতে যদি সকাল 11টা হয় তাহলে হবে অ্যান্সার ভোর 5টা। বুঝা গেছে? এই ম্যাথটাই কিন্তু আমরা সিকিউতে একটু আগে করছি। সূর্য নিজ অক্ষের চারদিকে কত দিনে একবার ঘুরে বলো তো? 25 দিনে। 25 দিনে একবার ঘুরে সূর্য নিজ অক্ষের দিকে। কোন গ্রহের উপরিভাগ গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে? মঙ্গল গ্রহে। এই যে মঙ্গল গ্রহে জীবন ধারণ অসম্ভব কেন এটাও বলা হচ্ছে। পানির পরিমাণ খুব কম, গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে, আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি। মিথেন গ্যাসের পরিমাণ বেশি কিনা সেটা দেওয়া নেই, কিন্তু উত্তাপ অনেক বেশি আর পানির পরিমাণ কম সেটা দেওয়া আছে। তাই অ্যান্সার হবে ক। মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ বলতো? কোন গ্রহের একটা পশ উপগ্রহের নাম আছে? ইউরেনাস। আচ্ছা, অমাবস্যা তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে? অমাবস্যায় একটা সাইডে অবস্থান করে, তাই হবে এক পাশে। আচ্ছা, আর নীল রঙের গ্রহ কোনটা? নেপচুন, তাই না? দেখো এমসিকিউ গুলো কিন্তু আমরা অনেক ফাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ দেরি করা যাবে না ভাইয়া। আমরা রিভিশন দিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে, তা না হলে দেখা যাবে যে তোমরাও বোর হয়ে গেছো। আচ্ছা, আণিক গতির ফলে 3টা কাজই করা যায়। সময়ও গণনা করা যায়, জোয়ার ভাটাও হয়, আবার দিন রাতও হয়। এই যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন স্থানে মুখ্য জোয়ার হওয়ার কত সময় পরে সেখানে আবার মুখ্য জোয়ার হয়? মানে প্রতি একদিনে একবার করে একটা স্থানে মুখ্য জোয়ার হতে পারে। এটা কিন্তু জোয়ার ভাটা, মরা কটাল, ভরা কটাল, পূর্ণ কটাল এসব ঠিকমতো পড়লে, মুখ্য জোয়ার গৌণ জোয়ার পড়লে আমরা বুঝতে পারবো। বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থান করছে? আমরা কিন্তু দেখেছিলাম 24, 38, তাই না? এটা ছিল অক্ষাংশের হিসাব, আর এটা হচ্ছে 88.03 আর 92, 41। কোন গ্রহে বছরে 2বার সূর্য উদিত হয় ও অস্ত যায়? বছরে 2বার সূর্য উদিত হয় অস্ত যায় কোন গ্রহে বলতো? শুক্র। সূর্য নিরক্ষ রেখায় লম্বাভাবে কিরণ দেয় কত তারিখে? 21 জুনে দেয় না, কারণ মাঝামাঝি সময়। 21 মার্চে দেয় আর 23 সেপ্টেম্বরে দেয়। এই কারণে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে দিন রাতের যে হিসাব, সেই হিসাবটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, তাহলে নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে 2 মেরু থেকে সমান দূরত্বে। ট্রু। পূর্ব পশ্চিমে বেষ্টন করে মানে বেড়া দিয়ে রাখে, ঘিরে রাখে। উত্তর দক্ষিণে বেষ্টন করে, উত্তর দক্ষিণে বেষ্টন করে না। তাহলে অ্যান্সার হবে কি? 1 ও 2। 1 ও 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইখানকার যে চ্যাপ্টার সেটাও আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা দেখি এরপরে আমাদের কি আছে আর পড়ার মতো। এরপরে আমরা শুরু করব চ্যাপ্টার 4, 4 নাম্বার চ্যাপ্টার।
4 নাম্বার চ্যাপ্টার কি? 4 নাম্বার চ্যাপ্টার কিন্তু আরেকটা ঝামেলার চ্যাপ্টার, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। ভূপ্রকৃতি মানে মাটির প্রকৃতি বা আশেপাশের প্রকৃতি। হ্যাঁ, বাংলাদেশের আসলে কি অবস্থা সেটার কথা বলা হবে এখানে। বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এই যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এখানে আসলে আমাদেরকে কি পড়ায়? ভূপ্রকৃতি ও জলবায়ু বলতে আমরা আসলে কি বুঝি বলো তো ভাইয়া? ভূপ্রকৃতি ও জলবায়ু ভূপ্রকৃতি ও জলবায়ু এখান থেকে আমরা মেইনলি কি পড়বো? ভূপ্রকৃতির বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অঞ্চলের মাটির অবস্থা, বিভিন্ন অঞ্চলের অবস্থা কি, আশেপাশের কি রকম দেখতে, কি রকম সুন্দর সুন্দর সিন আছে এইসব। তারপর কি দেখবো ভাইয়া? তারপর দেখবো এই অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা পড়েছিলাম মনে আছে, টারশিয়ারি পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক প্লাবন সমভূমি, সেসবের কথা বলা হচ্ছে। আর ভূপ্রকৃতির, হ্যাঁ, মাটির যে গঠন আর জনসংখ্যা সেটা আমরা দেখব, এবং এই সাথে আমরা দেখব যে জলবায়ু আর প্রাকৃতিক দুর্যোগ কিভাবে আমাদের এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে সম্পর্কিত। আর একটা দুর্যোগ নিয়ে আমরা এখানে কথা বলবো, সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে ভূমিকম্প। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। এখানে ফার্স্টে বাংলাদেশের ভূপ্রকৃতির কি অবস্থা সেটার কথা বলা হচ্ছে। বাংলাদেশ পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। আর্দ্র মানে ওই অঞ্চলটা খুব যে কষ্টকর থাকার তা না। হ্যাঁ, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল আর উত্তর পশ্চিমাংশের সীমিত উঁচু ভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। নদী বিধৌত মানে কি? নদী ধুয়ে গেছে। ধোয়া, নদী ধুয়ে গেছে মানে কি? নদী আমাদেরকে ধুয়ে গেছে না, নদী আশেপাশ দিয়ে বয়ে গিয়েছে আমাদের মাটির, সেটার কথা বলা হচ্ছে। দক্ষিণ এশিয়ার 3টি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। আচ্ছা, ভূপ্রকৃতির নিচু ও সমতল। এখন এই যে দেখো, একটু মনোযোগ দিয়ে পড়লে সেম জিনিস কিন্তু কমন পড়ে। এই যে এটা কই ছিল বলতো? এটা কিন্তু লাস্ট চ্যাপ্টারে আমরা পড়ছি যে বাংলাদেশের অক্ষরেখায়, দ্রাঘিমা রেখায় অবস্থানটা কি, তাই না? এটা এই যে দেখো, এই একটা জিনিস একবার পড়লে কিন্তু দুইটা জায়গাতে কভার হয়ে যাচ্ছে। একটু চালাক হলে তাহলে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা, হ্যাঁ, অতিক্রম করেছে। কি অতিক্রম করেছে? বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা। পূর্ব পশ্চিমের সর্বোচ্চ বিস্তৃতি কত? 440 কিলোমিটার। আর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। অর্থাৎ বাংলাদেশকে তাহলে সাইড দিয়ে কোন দেশ ঘিরে রেখেছে? মায়ানমার আর ভারত। আর সাথে কি আছে ভাইয়া? সাথে আছে বঙ্গোপসাগর আমাদের। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, ছোটবেলা থেকে আমরা সবাই জানি। আর মাইলের হিসেবে 56,177 বর্গ মাইল। ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণী, বিভাগ ও গঠন। এখন দেখো এখানে কি বলছে? বদ্বীপ। বদ্বীপ মানে কি? বঙ্গোপসাগর যে দ্বীপ সেটার কথা বলা হচ্ছে। আর বাংলাদেশের উপর দিয়ে কিন্তু অনেক অনেক নদী চলে গিয়েছে। এগুলোর মধ্যে দেখো পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, কর্ণফুলী, এসবের কথা বলা হচ্ছে, তাই না? বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়েছে। এই যে দেখো, উত্তর থেকে দক্ষিণে, হ্যাঁ, এই যে দেখো, এই যে এটা ধরো সমান অবস্থা, উত্তর থেকে দক্ষিণে জাস্ট ঢালু হয়েছে। এখন ঢালু হলে কি হয় বলতো? ঢালু হলে দক্ষিণে কি আছে? দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এই যে ঢালু হলে যে সুবিধাটা হয়, উত্তর থেকে যে দক্ষিণ দিকে আমরা পড়লাম ঢালু হয়েছে, ঢালু হলে এই যে এখান থেকে নদীগুলোর যে পানিগুলো আছে, হ্যাঁ, নদীর যে বিভিন্ন পানি আছে, সে পানিগুলো দেখা যায় যে সব যে বঙ্গোপসাগরে মিশতে পারে। এই কারণে বাংলাদেশে ধরো বন্যা হয়ে থাকে না। বন্যা তো হয় একটা লিমিটেড টাইমের জন্য, কিন্তু যদি এই যে ঢালু হয়ে না নামতো তাহলে সবসময় দেখা যেত যে পানি ভেসে থাকতো, তাই না? এইটা আর হয় না, ঢালু হয়ে নেমেছে। তাই এই জিনিসটা, এই কনসেপ্টটা বোঝা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা, এখন এই যে ঢালু হয়ে নামা এই নদীগুলোর কি অবস্থা দেখি তো চলো। বাংলাদেশে এই যে আমরা পড়লাম এতক্ষণ যে নিচু ভূমি, তাই না? কিন্তু বাংলাদেশে কিন্তু সামান্য পরিমাণ উঁচু ভূমিও আছে। ভূপ্রাকৃতিক ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 3টা শ্রেণী কি কি ভাইয়া? টারশিয়ারি যুগের পাহাড়, তার মানে বোঝা যায় যে এখানে পাহাড় আছে। প্লাইস্টোসিন কালের সোপান, তার মানে বোঝা যায় সোপান আছে। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি
এই যে টারশিয়ারি যুগের পাহাড়, এই পাহাড়ের কথা কি বলা হচ্ছে এখানে ভাইয়া? এই টারশিয়ারি যুগের পাহাড়ের আসলে বৈশিষ্ট্য কি কি আমরা শুধু এটা দেখব। টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশে যে মোট ভূমি আছে তার মধ্যে মাত্র 12% জায়গা নিয়ে আছে। আচ্ছা, এই পাহাড় প্রায় 2 মিলিয়ন মানে 20 লাখ বছরের আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হয়। হিমালয় পর্বত যখন উঠে তখন এইসব পাহাড় সৃষ্টি হয়। আবার এই পাহাড়গুলোকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, এক দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আর একটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এই দুই ধরনের পাহাড় কি কি? দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের মধ্যে এখানে বলা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্গত। এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড় ভাইয়া, এই পাহাড়েই কিন্তু এই যে সবচেয়ে বড় বড় তাজিংডন, কেওক্রাডং, হ্যাঁ এইসব পাহাড়গুলো রয়েছে। এখানকার পাহাড়ের গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডন বিজয়, যার উচ্চতা 1231 মিটার। তার মানে 1 কিলোমিটারের চেয়েও বেশি লম্বা একটা উঁচু পাহাড়। তাজিংডন কোথায় অবস্থিত? তাজিংডন অবস্থিত বান্দরবান জেলায়। কেমন? বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কিউক্রাডং। কিউক্রাডং বানান কিন্তু মনে রাখা যাবে ভাইয়া, বানান কিন্তু ভুল করা যাবে না, মনে রাখতেই হবে বানান। আচ্ছা, কিউক্রাডং এর উচ্চতা কত? 1230 মিটার। 1230 মিটার। দেখছো বেচারা মাত্র 1 মিটারের জন্য তাজিংডনের সমান আর হতে পারলো না। আচ্ছা, এই অঞ্চলে আরো দুটি উঁচু পাহাড় রয়েছে, এক হচ্ছে মোদক মোয়াল আর পিরামিড। মোদক মোয়াল হচ্ছে 1000 মিটার মানে পাক্কা 1 কিলোমিটার, আর পিরামিড হচ্ছে 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো দেখতে কেমন? বেলে পাথর, কর্দম মানে কাদা কাদা, শিল পাথর দিয়ে গঠিত। আর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়ের কথা বলা হচ্ছে সেই পাহাড়গুলো তাহলে কেমন? উত্তর বা উত্তর পূর্বাঞ্চল, আমরা এই যে এই চ্যাপ্টারগুলো পড়তে আমরা কি করবো জানো ভাইয়া? বলো তো কি করা যায়? আমরা চিত্রের সাহায্য নিব, আমরা চিত্র দেখে দেখে বুঝে বুঝে পড়বো। চিত্র দেখে পড়লে কি হয়? চিত্র দেখে পড়লে যেটা হয় যে পড়াটা অনেক ইজি লাগে, কারণ সামনে যদি একটা ছবি থাকে আমাদের চিন্তা করতে সুবিধা হয় যে কি হচ্ছে কি হচ্ছে, হ্যাঁ কোন দিকে যাব, কোন হিসাব করব। আমরা যদি এই যে ম্যাপটা বের করতাম তাহলে কিন্তু ইজিলি বুঝতাম যে দক্ষিণ পূর্ব দিকে কি আছে। দক্ষিণ পূর্ব দিকে আমরা রাঙ্গামাটি, বান্দরবান এইসব অঞ্চলে কিন্তু দেখি। আবার উত্তর পূর্ব দিকে কিন্তু আমরা ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এইসব অঞ্চলে দেখি, তাই না? আচ্ছা দেখো, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। এটা কিন্তু একটু বড় ডিটেল ভাইয়া, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অন্তত পক্ষে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়, অর্থাৎ এটার অ্যাভারেজ উচ্চতা কিন্তু এটার থেকে প্রচুর কম, তাই না? উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত? টিলা নামে পরিচিত। ছোট যে পাহাড় সে ছোট পাহাড়কে বলা হয় টিলা। এগুলোর উচ্চতা কত? 30 থেকে 90 মিটার। 30 থেকে 90 মিটার মানে কিন্তু বেশ ছোট, আমাদের হিসাবে বেশ ছোট লাগে, কিন্তু পাহাড়ের হিসাবে কিন্তু 30 থেকে 90 মিটার খুব কম না। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে ফেমাস পাহাড় কি কি? চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া প্রধান। প্লাইস্টোসিন কালের সোপান ভূমি বা চত্বরভূমি। বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। তাহলে 12% ছিল টারশিয়ারি যুগের পাহাড়, 8% প্লাইস্টোসিন কালের সোপান ভূমি। এই যে প্লাইস্টোসিন কাল, দেখো টারশিয়ারি যুগ ছিল 2 মিলিয়ন বছর আগে, 20 লাখ বছর আগে। প্লাইস্টোসিন কাল ছিল 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এই সময়ের যে বরফ গলা, হ্যাঁ আমরা তো হিমালয়ের কথা বললাম, হিমালয়ে কি হয় ভাইয়া? হিমালয়ের যে বরফ, সেই বরফ গলে এই অঞ্চলগুলো তৈরি হয়েছিল। কেমন? প্লাইস্টোসিন কালের সোপানরে 3টা ভাগ করা হয়, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় আর লালমাই পাহাড়। বরেন্দ্রভূমিটা কই? বরেন্দ্র কার নাম? রাজশাহী অঞ্চলের। লালমাই পাহাড়ের কথা বলা হচ্ছে। আর মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড় কোথায়? ভাওয়ালের গড় গাজীপুরের দিকে, মধুপুর হচ্ছে টাঙ্গাইলের দিকে। কি কি অঞ্চলের কথা বলা হচ্ছে এখানে? দেখো, নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর এই অঞ্চল নিয়ে কি গঠিত ভাইয়া? বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন 9320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা কত? প্লাবন সমভূমি থেকে উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি কেমন? ধূসর ও লাল বর্ণের। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি গঠিত। এর আয়তন প্রায় 4103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। আচ্ছা, এই একটা মাটি ধূসর আর লাল, আর একটা মাটি কি? লালচে ও ধূসর। পার্থক্য কিন্তু আছে, পার্থক্য কিন্তু বুঝতে হবে। লোকেশনের পার্থক্য আছে, মাটির রঙের পার্থক্য আছে।
কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এই অঞ্চলের মাটির রং লালচে, আর মাটি নুড়ি, বালি ও কঙ্কর মিশ্রিত। কঙ্কর মানে কি বলতো? কঙ্কর মানে পাথর। এরপর নেক্সট, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের প্রায় কতটুক বলতো? বাংলাদেশের প্রায় 80% ভূমি, 80% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। এই যে বাংলাদেশের একটা বড় অংশ নদীর আশেপাশ দিয়ে বয়ে গেছে সেটার কথা বলা হচ্ছে। আর এর আয়তনটাও কিন্তু অনেক বেশি, 1,24,266 বর্গ কিলোমিটার। এতটুকু অংশকে বলা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। কেন? কারণ বছর পর বছর দেখা গেছে বন্যার পানির সঙ্গে বয়ে আসা যে পলিমাটি, সেই পলিমাটিগুলো জমতে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। কেমন? এই যে সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর আর ভূমিও খুব উর্বর। প্লাবন সমভূমিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এই কয়েকটা ভাগ আবার কি কি? দেখো ভাইয়া, পড়া কিন্তু ইজি। ভাগ যখন যেটা পড়বো সেটাই একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, একটু মাথায় রাখতে হবে, এইটাই, আর কোনো প্যারা নেই। হ্যাঁ, সবই ঠিকঠাক, পড়া খুবই ইজি, খালি একটু মনোযোগ দেওয়া লাগবে, আর কিছু না। প্লাবন সমভূমিকে কয়েকটা ভাগে ভাগ করা আছে। কি কি? উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান, তাই না? ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ। কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকের সামান্য অংশ নিয়ে এই সমভূমি গঠিত। আচ্ছা, তাহলে এখানে বেশ কয়েকটা অঞ্চলের নাম বলছে এবং সেই অঞ্চলের সাথে আবার প্লাবন সমভূমি, টারশিয়ারি যুগের পাহাড়, এসবেরও কিন্তু বেশ মিল রয়েছে, তাই একটু খেয়াল করে পড়তে হবে আমাদের। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ, লক্ষ্মীপুর ও ফেনী জেলার কিছু অংশ জুড়ে সমভূমি বিস্তৃত। হিমালয় পর্বত থেকে আনিত মানে আনা যে পলল, সেই পলল দিয়ে বা পলি দিয়ে এই অঞ্চলগুলো গঠন করা হয়েছে। আচ্ছা, উপকূলীয় মানে উপকূল অঞ্চলের, হ্যাঁ, সাগরের দিকে সমভূমি কোনটা? নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, সেটাকে কি বলা হয়? উপকূলীয় সমভূমি। খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দ অংশ মানে কিছুটা অংশ নিয়ে স্রোতজ সমভূমি গঠিত। কি গঠিত? স্রোতজ সমভূমি গঠিত। বাংলাদেশের অঞ্চলগুলোর মাটি খুব উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আচ্ছা, দেখো এই যে এখানে দিয়েই দিছে, সোপান 8%, পাহাড় 12%, প্লাবন সমভূমি 80%। প্লাবন সমভূমি বেশি, 1,24,000 সামথিং। বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন, জনসংখ্যা ও জনবসতি। দেখো, আমরা তো ভূপ্রকৃতি কেমন কেমন সেটা দেখলাম, গঠনটাও দেখবো, এখন জনসংখ্যাটাও দেখবো যে জনসংখ্যা বা গঠনটা কেমন। পৃথিবীর দিকে, হ্যাঁ, জনসংখ্যার দিক থেকে পৃথিবী বাংলাদেশের স্থান 8ম। আবার জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান 8ম হলেও আমাদের কিন্তু বেশি যে একটা জায়গা আছে দেশ হিসাবে তা কিন্তু না। 11 সালের যে আদমশুমারি, সেখানে দেখা গেছে যে বাংলাদেশের জনসংখ্যা 14.97 কোটি, মানে প্রায় 15 কোটির মতো, যার হিসেবে প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা 1015 জন। 22 সালে দেখা গেছে যে এটা 17 কোটি, মানে 2 কোটি বেড়ে গিয়েছে, যার কারণে জনসংখ্যা আগে যেখানে ছিল 1015 জন, সেখানে এখন হয়ে গেছে 1119 জন, মানে প্রতি বর্গ কিলোমিটারে 100 জন মানুষ বেশি বাস করা শুরু করেছে। ভূপ্রকৃতির গঠনের বিভিন্নতার কারণে এই দেশে অঞ্চল ভেদে জনসংখ্যার ঘনত্বের পার্থক্য দেখা যায়। এই যে ভূপ্রকৃতির গঠনের বিভিন্নতা, এটার মানে কি? মানে অনেক এলাকায় হয়তো দেখা যাবে যে গড়ে 1000 মানুষ থাকে, অনেক এলাকায় দেখা যাবে গড়ে 100 মানুষ থাকে, কোন এলাকায় দেখা যাবে গড়ে 500 মানুষ থাকে। এর কারণ কি ভাইয়া? এর কারণ হচ্ছে এক এক এলাকার যে অবস্থা, হ্যাঁ, এক এক এলাকার আবহাওয়ার অবস্থা, মাটির অবস্থা, এইসবের উপরে ভিত্তি করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতিতে তেমন পার্থক্য না থাকতে মোটামুটি সব জায়গায় জনবসতি রয়েছে। এই যে দেখছো রয়েছে, কিন্তু পার্থক্য আছে দুটা জায়গায়। কি কি জায়গায় পার্থক্য আছে? পার্থক্য আছে কোথায় কোথায় বলো তো? পার্থক্য আছে এখান থেকে কোথায়? পার্বত্য এলাকা আর সুন্দরবন অঞ্চলে। পার্বত্য এলাকা আর সুন্দরবন অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য, এই কারণে এই দুটি অঞ্চলের জনবসতির ঘনত্ব খুব কম। আর এসব অঞ্চলে ভালো রাস্তাঘাট বা রেল সংযোগ উপযুক্ত পরিমাণে না থাকায় জীবিকা সংস্থানও কষ্টকর। এই যে এখানে সমতল নদী বা নদীতে কি কি হয় সেটার কথা বলা হচ্ছে। ভাইয়া এইটা কিন্তু ট্রু যে যে কোনো সভ্যতা, যে কোনো দেশ কিন্তু নদীর আশেপাশে বড় হয়, নদীর আশেপাশে গড়ে ওঠে। কারণ নদী থাকলে চাষাবাদ করা যায়, পানি খাওয়া যায়,
জনবসতি নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ, আবহাওয়ার অবস্থা ভালো থাকে। তাই যে কোনো ধরনের জায়গায় নদীর আশেপাশে কোথায় গড়ে ওঠে ভাইয়া? নদীর আশেপাশে। এখানে কিন্তু সেম জিনিস বলা হচ্ছে যে নদীর আশেপাশে এই যে বিভিন্ন ধরনের, হ্যাঁ, জনগোষ্ঠী বা জনসংখ্যা তারা কিন্তু গড়ে ওঠে। আচ্ছা, তাহলে সেকেন্ড যে ব্যাপারটা কি? সেকেন্ড ব্যাপার হচ্ছে যে খনিজ সম্পদ। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন, জনসংখ্যাটা কই থাকে, নদীর অবস্থা, এগুলো পড়লাম। এখন দেখবো যে যেসব অঞ্চল মানে কি? যেসব অঞ্চল মানে হচ্ছে খনিজ সম্পদের হিসাব। যেসব অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া যায় সেসব অঞ্চলে দেখা যায় যে অনেক শ্রমিক বা কর্মচারী সেখানে কাজ করতে যায় আর এলাকাটা জনবসতিপূর্ণ হয়ে ওঠে, তাই না? খনিজ সম্পদ, কৃষি সম্পদ, বনজ সম্পদ নিয়ে কথা বলা হচ্ছে। এসব কোথায় কোথায় আছে? তেজগাঁ, টঙ্গী, নরসিংদী, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি স্থানে শিল্প শহর গড়ে ওঠায় এই স্থানগুলোতে জনবসতি ঘন মানে বেশি, তাই না? সড়ক ও রেলপথ অথবা নদীপথে উন্নত চলাচলের সুযোগ থাকলে বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা সহজ হয়। তাই যেসব জায়গায় খনিজ সম্পদ বেশি, যেসব জায়গায় কাজ করার মতো অবস্থা বেশি, সেখানে মানুষ গিয়েছেও বেশি, শ্রমিক গিয়েছে, কর্মচারী গিয়েছে, এবং সেই এলাকাটাকে শহর বা অনেক ঘনবসতিপূর্ণ করে ফেলেছে। কেমন? আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে। বাংলাদেশ জনবহুল দেশ, এই দেশে চাষযোগ্য জমির পরিমাণ কম, আবার জনসংখ্যার পরিমাণ বেশি। এই কারণে যে প্যারাটা হচ্ছে যে চাষের জমির পরিমাণ তো কম, কিন্তু মানুষ তো বাড়ছে, মানুষ তো কমছে না। তাই ভূমি মানে মাটির উপরে একই ফসল যেখান থেকে হয়তো আগে 20 কেজি চাল হতো, মানুষ বেড়ে গেলে তো বেশি খাওয়াতে হবে, তাই সেই জমি থেকে 30 কেজি 40 কেজি চাল বের করার চেষ্টা করা হচ্ছে। এই কারণে কিন্তু মাটির উপরে, ভূমির উপরে চাপ সৃষ্টি হচ্ছে। আবার কৃষি জমিও কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। কৃষি জমি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, তার মানে কি? এটার মানে কিন্তু খুব ইজি, যে দেখো পারিবারিকভাবে হিসাব হয়। ধরো আমার দাদার যে বাবা, আমার যে দাদার বাবা, তার 100 বিঘা জমি আছে। আমার দাদারা 2 ভাই, তাহলে এই 100 বিঘা জমি দুজনকে ভাগ করে দিবে, তাহলে কত হবে? 50 বিঘা করে পাবে। আবার আমার দাদার 2 ছেলে, আমার বাবা এবং চাচু, তাহলে এই 50 বিঘা জমি আবার 2 ভাগ হবে। 50 বিঘা জমি আবার 2 ভাগ হয়ে কত হবে? 25 ভাগ করে তারা পাবে, তাই না? এইভাবে কিন্তু জমির পরিমাণ পারিবারিকভাবে যেটা আগে 100 বিঘা ছিল সেটা কিন্তু একটা পয়েন্টে এসে 25 বিঘা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আরো যত জেনারেশন যাবে তত কিন্তু জমিটা আরো কমতে থাকবে। এটার কথাই বলা হচ্ছে যে 30 বছর আগে যে জমির পরিমাণ ছিল 100 বিঘা, তার বর্তমান পরিমাণ দাঁড়িয়েছে 10 বিঘা বা তার চেয়ে কম। 1974 সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল 0.28 একর, যা বর্তমানে দাঁড়িয়েছে 0.25 একর। ভবিষ্যতে যা আরো কমবে। আবার একই সাথে মানুষজন কি করছে? খাল বিল ভরাট করে বন জঙ্গল কেটে মানুষজন বসতি করে তুলছে। এখানে কিন্তু মানুষের আসলে দোষ নেই। এই যে এত বাড়তি মানুষ জন্ম নিচ্ছে, মানুষের জনবসতি বেড়ে যাচ্ছে, এদের তো থাকার জায়গা লাগবে। থাকার জায়গা বের করার জন্য ইজি ওয়ে কি? বন জঙ্গলে গাছ কেটে ফেলা, সেখানে বাস করা শুরু করা। খাল বিল তো নদী থাকলে তো, খাল বিল থাকলে, পানি থাকলে সেখানে তো আর বাস করা যায় না, কিন্তু খাল বিল যদি ভরাট করে ফেলা হয় মাটি দিয়ে, তাহলে কিন্তু সেখানে ঠিকই ঘর বানিয়ে থাকা যায়। এই কারণে এই মানুষগুলো এসব কাজ করতে হচ্ছে। এই কাজটা করার ফলে প্রাকৃতিকভাবে, হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আচ্ছা, এখন আমরা বাংলাদেশের জলবায়ু আর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পড়বো। দেখো, জলবায়ু বলতে আমরা আসলে কি বুঝি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। জলবায়ু বলতে একটা বৃহৎ অঞ্চলের আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার, দেখো, প্রতিদিনের অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থা। ধরো প্রতিদিনের যে অবস্থা সেটাকে 20 বছর 30 বছর ধরে দেখা হয়েছে যে কি অবস্থা হয়, সেটাকেই বলা হচ্ছে প্রতিদিনের অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থা। মৌসুমী জলবায়ুর কারণে এদেশে কি দেখা যায়? যে ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য মানে পার্থক্য ঘটে ভাইয়া। আচ্ছা, কি হয়? বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, প্লাবিত হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। আবার এই কারণে দেখা যায় যে বর্ষাকালে যে বৃষ্টিটা হচ্ছে এর ফলে অতিবৃষ্টি, অকাল বন্যা এসব দেখা যায়। জলবায়ু পরিবর্তনের ফলে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত বেশি যে সামগ্রিকভাবে এই জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। কি নামে পরিচিত এখানকার জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কেমন? এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ভাইয়া। এখন আমাদের দেশে 6টা ঋতু দেখা যায়, তাই না? 6টা ঋতু কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঋতুভেদে জলবায়ুর তারতম্য 6টা ঋতু আমরা দেখি।
কিন্তু সব দেশে কিন্তু 6টা ঋতু দেখা যায় না। এখানে এই যে 6টা ঋতুর অবস্থা বলা হয়েছে। শীতকাল হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এ সময় কি হয়, শীতকালে দক্ষিণ গোলার্ধে কিছু একটা হয়, কিছু একটা হওয়ার কারণে দেখা যায় যে উত্তাপের পরিমাণ কম থাকে, তাই শীত লাগে আমাদের। আর শীতকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বলা হচ্ছে 29 ডিগ্রি সর্বোচ্চ আর 11 ডিগ্রি সর্বনিম্ন। জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস। এই মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। এসব কিন্তু আমাদের খুবই 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 খেয়াল করে পড়তে হবে ভাইয়া। দক্ষিণ সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কম হতে থাকে। সমতাপ রেখাগুলো অনেকটা সোজা হয়ে পূর্ব পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে প্রায় 20 ডিগ্রি, নোয়াখালীতে 19.4 ডিগ্রি, ঢাকায় 18.3 ডিগ্রি, বগুড়ায় 17.7 ডিগ্রি আর দিনাজপুরে 16.6 ডিগ্রি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোনো কোনো সময় এই আবহাওয়াটা আরো কম হয়ে থাকে। তাহলে মার্চ থেকে মে মাস পর্যন্ত কি, মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল ধরা হয়। আমরা কিন্তু এখনো গ্রীষ্মকালের মধ্যে আছি, তাই না? মে মাস চলছে, এটা দেশের উষ্ণতম ঋতু। এই ঋতুতে কি দেখা যায় যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গড় হিসেবে উষ্ণতম মাস এপ্রিল। এ সময় সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাই কক্সবাজারে 27.64 ডিগ্রি সেলসিয়াস, নারায়ণগঞ্জে 28.66 ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহীতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী হয়, বায়ুর চাপ পরিবর্তন হতে থাকে, তাই না? আর এই যে এইখানে যে এই কারণে ঝড় হয়, সেই ঝড়কে আমরা কি বলি বলতো? কালবৈশাখী ঝড়, যার আরেকটা নাম নর্থ ওয়েস্টার্লিস বা কালবৈশাখী ঝড়। হ্যাঁ, কেউ ব্ল্যাক ওয়েস্টার্লিস লেখো না, এটা কিন্তু নর্থ ওয়েস্টার্লিস, কারণ দক্ষিণ দিক থেকে যে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু প্রবাহিত থেকে এই ঝড়টা হয়, তাই। এছাড়া এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সমূহের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায়ই বিভিন্ন ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে 1991 সালের 29 এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড়, যেখানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। বর্ষাকাল হচ্ছে এই যে মে মাসের পরে জুন থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ধরা হয় বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এ সময় সূর্য বাংলাদেশের উপর লম্বাভাবে কিরণ দেওয়ায় এখানে তাপ অনুভূত হওয়ার কথা, কিন্তু অনেক অনেক বৃষ্টি হয়, এই কারণে আমরা কিন্তু তাপটা ফিল করতে পারি না। গড় উষ্ণতা এই সময় 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। এই যে বাংলাদেশের বৃষ্টিপাতের বিভিন্ন অবস্থা দেওয়া আছে, এগুলো আমরা রিডিং পড়ে ফেলবো, কেমন? আমরা কিন্তু চ্যাপ্টারটা ভাই প্রিভিউ দেখতেছি, কেমন ভাইয়া? আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে প্লিজ। যেসব জিনিস মার্ক করা হচ্ছে নিজ দায়িত্বে পরীক্ষার আগে, আমি তো তোমাদেরকে হেল্প করতে পারি এটা বলে যে কি কি পড়া দরকার, কুটটুক পড়া দরকার, কিন্তু তোমার পড়াটা তো আমি পড়ে দিতে পারবো না ভাইয়া, সেটা কিন্তু তোমাকেই পড়তে হবে। হ্যাঁ, এমন পরীক্ষা 8 তারিখে এক্সাম, আজকে 6 তারিখ, আজকে সুন্দর একটা বৃষ্টি হলো। হ্যাঁ, একটু রেস্ট নাও, একটু ঘুমাও, ক্লাস দেখো, আরাম করো, পড়ো। আস্তে আস্তে পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। চ্যাপ্টারগুলোতে একটু একটু করে টাইম দিতে হবে, টাইম দিলে দেখবো যে আমাদের আর প্যারা হচ্ছে না। আর আরেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই যে বিজিএস, হ্যাঁ, ধর্ম, আইসিটি এসবের ক্ষেত্রে আমরা বাসায় বসে বসে লেখাটা প্র্যাকটিস করব, যাতে পরীক্ষার হলে আমরা কখনো এই প্যারাটা না খাই যে ভাইয়া সবই তো পারতাম কিন্তু সময় ছিল না তাই লিখতে পারিনি। এর থেকে কিন্তু বড় আফসোস আর হয় না, এটা করা যাবে না, কেমন? আচ্ছা, ভারতের জলবায়ুর কথা বলা হচ্ছে। ভারতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তকাল নেই। বসন্তকাল শুধু আমাদের আছে, কিন্তু আমাদের কিন্তু 3টা ঋতুই এখন মেইন হয়ে গেছে। আমাদের কিন্তু এই যে শরৎ, হেমন্ত, বসন্ত এইসব কিন্তু দেখা যায় না। এই কারণে কিন্তু আমরা আগে দেখলাম বাংলাদেশের জলবায়ু নিয়ে যখন কথা বলা হচ্ছে তখন আমরা কিন্তু গ্রীষ্ম, বর্ষা আর শীত নিয়ে কথা বলেছি শুধু। আচ্ছা, এই যে ভারতে ভারতে শীতকাল হওয়ার ক্ষেত্রে হিমালয় থেকে নির্গত হওয়া আর স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়া বায়ুর অবস্থা, এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কাছে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, বাট অতটাও ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইম্পর্টেন্ট কই উত্তর অঞ্চলের দিকে, যেখানে হিমালয় থাকে, ওইখানে কি দেখা যায়? ওখানে দেখা যায় যে হিমালয় থেকে বায়ুটা হয়তো সেই সব উত্তর অঞ্চলের দিকে যায়, তাই শীতকালে বেশি শীত লাগে। কিন্তু আমাদের কিন্তু এই প্যারাটা নাই, আমাদের কিন্তু এই প্যারাটা নিতে হয় না, কেমন? আচ্ছা, গরমকালে কি হয়? এই যে শীতকালে
শীতকাল হচ্ছে ভারতের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ডিসেম্বর থেকে কি মাস? ফেব্রুয়ারি মাস। আর গরম হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত। এখানে কি হয়, এখানে ওই যে দেখো 21শে মার্চের হিসাব, ওই যে যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়লাম, দেখছো এই যে কয়েকটা চ্যাপ্টারের কিছু জিনিস মনে রাখতে পারলে ইজিলি পড়ে ফেলা যায়, কোনো প্যারাই হবে না। 21শে মার্চ সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে নিরক্ষে রেখায় আসে, তারপর আবার কর্কট ক্রান্তি রেখার দিকে অগ্রসর হয়। এই যে এখানে গঙ্গা নদীর উপত্যকায় কারণে কি কি তাপমাত্রা দেখা যায় সেসব কথা বলা হচ্ছে। মে মাসে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। আচ্ছা, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে কি থাকে? বর্ষাকাল থাকে। জুন মাসের শেষে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপের পরিমাণ, তাহলে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল। আচ্ছা, এটার অবস্থা বলা হচ্ছে এখানেও হিমালয় আর অন্যান্য পর্বত গায়ে বাধাপ্রাপ্ত হয়ে বায়ু ভারতের বিভিন্ন স্থানে কিভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, আবার পাঞ্জাবের অবস্থা অথবা অন্যান্য অঞ্চলের অবস্থা কিরকম হয় সেসব কথা এখানে বলা হচ্ছে, যেটা আমাদেরকে খেয়াল করতে হবে। কেমন? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মৌসুমী বায়ু দুইটা শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে। একটা হচ্ছে আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত আরব সাগরীয় শাখা, আর বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরীয় শাখা। শরৎ ও হেমন্তকাল, অক্টোবর নভেম্বর 2 মাস ভারতে শরৎ ও হেমন্তকাল, এই 2 মাস শরৎ আর হেমন্তকাল থাকে। মায়ানমারের যে জলবায়ু সেটার কথা বলা হচ্ছে। মায়ানমারে থাকে শীত, গ্রীষ্ম আর বর্ষা, এই তিনটা আলাদা ঋতু। এই যে তিনটা আলাদা ঋতু, এই তিনটা আলাদা ঋতু কি? মার্চ থেকে মে মাস পর্যন্ত মায়ানমারে গ্রীষ্মকাল। আমরা এটা পড়ার সময় কোন দেশে কোন মাস পর্যন্ত গ্রীষ্মকাল, কোন ঋতুগুলা, আর সেটার গড় তাপমাত্রা কি, আর এই যে তাপমাত্রা, গড় তাপমাত্রা বা অ্যাভারেজ তাপমাত্রা বা বিভিন্ন জায়গায় তাপমাত্রা, আর এই তাপমাত্রার কারণ কি সেটা শুধু পড়বো, তাহলে আমাদের হয়ে যাবে। বর্ষাকালে জুন থেকে অক্টোবর মাস, হ্যাঁ মায়ানমারে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল, তাহলে মায়ানমারে মার্চ থেকে মে, জুন থেকে অক্টোবর, মার্চ থেকে মে গ্রীষ্ম, জুন থেকে অক্টোবর বর্ষাকাল। এই যে এখানেও আলাদা আলাদা কারণ, বৃষ্টিপাত কেমন হয় সেটা দেওয়া আছে। আর লাস্টলি কি দেখি, লাস্টলি শীতকাল। এই শীতকালে কি হয়? শীতকালে দেখা যায় যে মায়ানমারে শীত বেশি থাকার কথা থাকলেও শীত থাকে না। শীত না থাকার কারণ হচ্ছে সমুদ্রে যে তাপযুক্ত অঞ্চলে নিম্নচাপ হয়, সেই নিম্নচাপের ফলে দেখা যায় যে উত্তর পূর্ব বায়ু দক্ষিণ পশ্চিমের দিকে যায়। এই কারণে মায়ানমারে তখন যে শীত লাগার কথা সেই শীতটা লাগে না। কিন্তু পার্বত্য এলাকায় তুষারপাত হয় আর তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। আর এই যে মার্চ মাস, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই অবস্থাটা বিরাজ করতে থাকে শীতের। নেপালের জলবায়ু, নেপালের জলবায়ুতে কি দেওয়া আছে? এই যে নেপালের জলবায়ুতে দুইটা ঋতু দেখা যায়। জুন থেকে সেপ্টেম্বর এই অঞ্চলে বৃষ্টি অনেক বেশি হয়, তাই বর্ষাকাল। অন্যদিকে নভেম্বর থেকে জানুয়ারি শুষ্ক বৃষ্টিহীন থাকে, শুষ্ক আর বৃষ্টিহীন থাকায় এই অংশটাকে শীতকাল বলা হয়। এই যে নেপাল, নেপালকে আমরা এত সুন্দর বলি কারণ কি? কারণ হয় গেলেই দেখবে যে হয় বৃষ্টি হইতেছে, তাহলে শীতকাল, এবং এত ফেস্টিভ লাগে যে অনেক মজা লাগবে সবার। আচ্ছা, পার্বত্য এলাকা হয় নেপালের কোনো অংশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না, এবং শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি অনুভূত হয় না। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত 145 সেন্টিমিটার, যার পুরোটাই হয় জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই যে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপরে জলবায়ুর প্রভাব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপরে জলবায়ুর যে প্রভাব, সেটার উপরে ভিত্তি করে এখানকার ফসল উৎপাদন হয়, ধান হয়, তামাক হয়, তাই না, গম হয়, অনেক ধরনের ফসল কিন্তু এখানে হয়। তাই বাংলাদেশের যে জলবায়ুর প্রভাব বা জলবায়ুর ধারণা, সেটাকে কিন্তু আমরা খেয়াল করে দেখবো, খেয়াল করে পড়বো। কেমন ভাইয়া? আচ্ছা, লাস্ট একদম শেষের দিকে এসে পড়েছি আমরা, ভূমিকম্পের ধারণা, বা আমরা এখানে একটা জিনিস নিয়ে জানবো, ভূমিকম্প নিয়ে। হ্যাঁ, এই যে এই ইনফোগুলো মাথায় রাখতে হবে। যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম কি বলতো? ভূপৃষ্ঠের নাম হচ্ছে এপিসেন্টার। আর কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের কারণ হচ্ছে, দেখো, ভূকম্পন মানে মাটি যখন বেশি কাঁপে তখনই কি হয়? ভূমিকম্প হয়, ভূমি কাঁপে, তাই না? এই যে বিভিন্ন জায়গায় নতুন নতুন পর্বত, আবার কিছু জায়গায় ভূত্বকের 8টা বড় টুকরা আর 6টা আংশিক টুকরা দ্বারা বিভক্ত। এদেরকে আবার কি নামে ডাকা হচ্ছে? এদেরকে ডাকা হচ্ছে টেকটনিক প্লেট নামে। এই টেকটনিক প্লেট যখন ভূমিকম্প হয় তখন এই প্লেটগুলার
স্থানান্তর ঘটে, হ্যাঁ, এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়, অথবা প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খায়, এই কারণে ভূমিকম্পটা হয় তখন। আর এছাড়া অন্য যেসব কারণে ভূমিকম্প হয়, দেখো ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। আচ্ছা, আর কি কারণ আছে? শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। আর ভূমিকম্পের যে ফলাফলের কথা, ভূমিকম্পের ফলাফল কি? ভূমিকম্পের ফলাফল কিন্তু ভাইয়া ইজিয়ার, এটা পড়া। ভূমিকম্পের ফলাফলে বিভিন্ন জিনিস হয়, হ্যাঁ, পার্বত্য অঞ্চল থেকে ধস নামে নদীর গতি থেকে রদ হয়। তারপর আবার দেখা যায় যে সমুদ্রের পানিতে কোনো একটা অংশ, হ্যাঁ, কোনো একটা এরিয়া ডুবে যায়। আবার দেখা যায় যে ভূমিকম্প থেকে সুনামি হতে পারে। তারপরে দেখা যায় যে পর্বতের গাত্র মানে পর্বতের গাত্র মানে পর্বতের গা থেকে বরফ খণ্ডগুলো নিচে পড়ে, আর নিচে পড়ার কারণে দেখা যায় যে পর্বতের নিচে যারা থাকে তাদের অনেক ক্ষতি হয়। আবার ভূমিকম্পের কারণে নদীর গতি পরিবর্তন হয়ে যায়, মানে নদী একটা পথ দিয়ে যাচ্ছিল আরেকটা পথ হয়তো বেঁকে যায় বা পরিবর্তন বন্ধ হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক বড়। ইউজুয়াল আমরা কি সমস্যা দেখি, যে মানুষজন মারা যায়, রেলপথ, সড়কপথ, পাইপলাইন ভেঙে যায়, যাতায়াত ব্যবস্থা অচল হয়ে যায়, টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন এসব ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ থেকে। আবার দেখি যে সেতু, বাঁধ, কালভার্ট এসবও ক্ষতিগ্রস্ত হয়। এখন এই ক্ষয়ক্ষতি হ্রাস করার উপায় কি? ভূমিকম্পের যে সমস্যা, একে মাটির নিচে হয়, তার মধ্যে এটা আগাম, হ্যাঁ, যে ওই যে পূর্বাভাস বা গেস করে যে হতে পারবে সেই চান্সও থাকে না। কিন্তু ইজি একটা ওয়েতে আমরা সেটা বের করতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞানীরা বলেছে যে সমস্ত অঞ্চলে গত 100 বছরে ভূমিকম্প হয় নাই সেসব অঞ্চল সাধারণত ভূমিকম্প প্রবণ, ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি বলে চিহ্নিত করা হয়, তাই না? এগুলোর মধ্যে কি কি রয়েছে? দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, চিলি, তাইওয়ান, সুমাত্রার পশ্চিম উপকূল, এই সমস্ত অঞ্চলে আগামী কয়েক দশকের মধ্যে রিক্টার মান উচ্চমাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে। ভূমিকম্প প্রবণ এলাকায় নিম্নলিখিত পদক্ষেপ, এই পদক্ষেপগুলো কি কি? দুইটা বাড়ির মধ্যে ইনাফ দূরত্ব রাখতে হবে। প্রকৌশলী ইঞ্জিনিয়ারের কাছ থেকে, যারা তোমরা অনেকে ইঞ্জিনিয়ার হবা, প্রপারলি তোমাদের কথা মানুষদের মেনে বাড়ি বানাতে হবে। বাড়ি থেকে বের হওয়ার অনেকগুলো পথ রাখতে হবে, আর বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ আর গ্যাসের লাইন ঠিকঠাক রাখতে হবে। বাড়ির আসবাবপত্র ঠিকঠাক মতো কাঠের হতে হবে, যাতে ভূমিকম্প হলে সেটার নিচে আশ্রয় নেওয়া যায়। প্রতিটি বাড়ির সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে, না হলে কিন্তু বিদ্যুৎ বা গ্যাসের সুইচ যদি অন থাকে তাহলে সেখান থেকে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। আর তাড়াহুড়া না করে খোলা ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে। এখানে দুই ধরনের ভূমিকম্প প্রবণ অঞ্চল হতে পারে, এক অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, আরেকটা হচ্ছে অল্প বা স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে কি কি আছে? তিনটা ভাগ দেখানো হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অংশ, প্রশান্ত মহাসাগরীয় অংশ মানে প্রশান্ত মহাসাগরের সীমানা বরাবর কি কি? জাপান, ফিলিপাইন, চিলি, এলেশিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কা, এসব হচ্ছে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। আবার ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল এখানে কি কি বলা হয়েছে? ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখানো হয়েছে আল্পস পর্বত, আল্পস পাহাড় থেকে, ভূমধ্যসাগরের তীর থেকে ককেশাস, ইরান, হিমালয়, ইন্দোচীন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, এসব হচ্ছে দরকারি একটা ভূমিকম্প প্রবণ অংশ। আর উত্তর দক্ষিণ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ভারতীয় মহাসাগরের শৈলশিরা একত্রিত হয়ে মিশে আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্যসাগরীয় অংশের সাথে মিশেছে। এই তিনটা অংশই ভূমিকম্প প্রবণ অংশ। বাংলাদেশে ভূমিকম্পের কারণ কি? বাংলাদেশে ভূমিকম্পের কারণ হচ্ছে যে মানব সৃষ্ট প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ নিচে নেমে যাচ্ছে, কিছু অংশ আবার উপরে উঠে যাচ্ছে। এই কারণে দেখা যায় যে ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে। পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটল হয়, আবার ভূমিরূপজনিত কারণে ভূমিকম্পের সমস্যা দেখা যায়। আবার দেখা যায় যে পাহাড় কাটা সহ মানুষের নিজেদের অনেক কারণে বাংলাদেশে ভূমিকম্পের চান্সটা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, তিনটা ক্যাটাগরি করা হয়েছে। কি কি? অধিক ভূমিকম্প প্রবণ এলাকা, মধ্য ভূমিকম্প প্রবণ এলাকা, কম ভূমিকম্প প্রবণ এলাকা। এই জিনিসটা কিন্তু বইয়ে একটা ছবি দেওয়া আছে ভাইয়া, ওই ছবিটা দেখলে কিন্তু বোঝা ইজিয়ার হয়ে যাবে। এই যে ম্যাপটা, এই ম্যাপটা কি করেছে? এই ম্যাপটা করেছে 1989 সালের ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম। হ্যাঁ, বাংলাদেশের ভূমিকম্প সম্বলিত ম্যাপ তৈরি করে, যেখানে তিনটা ভাগ হয়: প্রলয়ঙ্কারী, বিপজ্জনক আর লঘু। এই বলয়সমূহকে বলা হয় সিসমিক রিস্ক জোন। এই জোনে কি কি আছে?
বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। বিপজ্জনক বলয়ে আছে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও রাঙ্গামাটি। আর অন্যগুলো লঘু অংশে অবস্থিত, তাই না? ভূমিকম্প কিন্তু বেশিক্ষণ হয় না, মাত্র কয়েক সেকেন্ড হয়। তাই ভূমিকম্পে ক্ষতিটাও কিন্তু অনেক বেশি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ইঞ্জিনিয়ারের কথা মেনে বাড়ি বানানো, তারপর ক্ষয়ক্ষতি বা নানাভাবে যে সব করলে, ন্যাশনাল বিল্ডিং কোড মানলে যে ভূমিকম্পের চান্স কমবে সেসব মেনে চলা। তারপর গ্রামাঞ্চলের টিনের ঘরে ভূমিকম্পের চান্স কম, এই কারণে রড বা কনক্রিট বিল্ডিং এর জন্য ভালোভাবে পিলার তৈরি করতে হবে যাতে বিল্ডিং ভেঙে না পড়ে, তাই না? আর ভূমিকম্পে অবশ্যই আমাদের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, শুকনো খাবার, ব্যাটারি চালিত রেডিও বা টর্চ, বাড়ির গ্যাস পানি বিদ্যুতের মেইন সুইচ কোথায় সেটা জেনে সেটা বন্ধ রাখা, ভূমিকম্প হলে বাড়ির সবচেয়ে সেফ যে জায়গা সেটা চিহ্নিত করা, বাচ্চাদেরকে ভূমিকম্প সম্পর্কে জানানো, হাসপাতাল বা ফায়ার ব্রিগেড এসবের নাম্বার রাখা যাতে হেল্প করা যায়, এইসব জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর ভূমিকম্প হলে অবশ্যই অবশ্যই ঠান্ডা থাকতে হবে। হ্যাঁ, দৌড়াদৌড়ি লাফালাফি করা যাবে না, ঠান্ডা হয়ে থাকতে হবে। আবার কোনো কিছুর লোভে ঘরে থাকা যাবে না, বাইরে বের হতে হবে, ফাঁকা জায়গায় যেতে হবে যাতে সমস্যা না হয়। আর যদি কেউ বাড়ির বাইরে থাকে তাহলে তার ঘরে প্রবেশ না করা ভালো। আর উঁচু দালান বা জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করা যাবে না। তারপর ঘরের বাইরে থাকলে দালান, বড় গাছ, বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দূরে সরে দাঁড়াতে হবে। আর কি করতে হবে বলো তো ভাইয়া? পাহাড়, উঁচু খাত বা ঢালু জমিতে ভূমিধসের আশঙ্কা, তাই এসব স্থান থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফোর্থ চ্যাপ্টারে দেখলাম যে কি কি ধরনের সমস্যা আমাদের হয় এবং কি কি করব। এখন আমরা ফোর্থ চ্যাপ্টার থেকে একটা সিকিউ দেখি ভাইয়া। সিকিউটা হচ্ছে লিপি নামের একটা বাচ্চা সেই স্কুল থেকে শিক্ষা সফরে কই যায়? সোমপুর বিহার। সেখানে লাল বর্ণের মাটি। তাহলে খেয়াল করো দুইটা ইনফরমেশন। এক, লাল বর্ণের মাটি গেছে কোথায়? সোমপুর বিহার। বাংলাদেশের মরুভূমির প্রায় 8%। 8% নিয়ে কি গঠিত? বরেন্দ্র, তাই না? এলাকা নিয়ে অঞ্চল গঠিত। জনাব খাদেমুল, ও সরি, বরেন্দ্র না বলে একটু প্রপারলি বলি, এটা বরেন্দ্র হবে না, এটা হবে টারশিয়ারি যুগের আর প্লাইস্টোসিন কালের যে পার্থক্য ছিল সেই পার্থক্যের মধ্যে প্লাইস্টোসিন। জনাব খাদেমুল পরিবার নিয়ে এক বনে বেড়াতে গিয়ে জানতে পারলেন ওই বনের গাছগুলো সারা বছর সবুজ থাকে। তারা দেখলেন পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শ্যাল পাথর। কই? এটা দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো থাকে। হ্যাঁ, তাহলে খাদেমুল গেছিল কোথায়? টারশিয়ারি, টারশিয়ারি যুগের পাহাড়, সেই যুগের কথা বলছে। আর মাটি লাল, সোমপুর বিহার, এটা কোথায়? এটা হচ্ছে প্লাইস্টোসিন, প্লাইস্টোসিন কালে। দেখেছো, আমরা কিন্তু বের করে ফেলেছি। এখন কিন্তু ইজিলি খালি আমরা একটু অ্যারেঞ্জ করব। লিপির ভ্রমণকৃত অঞ্চল বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে? সেটা হচ্ছে প্লাইস্টোসিন ভূপ্রাকৃতিক অঞ্চলের কথা বলা হচ্ছে। আর এই যে প্লাইস্টোসিন ভূপ্রাকৃতিক অঞ্চল, এখানে আমরা কি দেখি? এখানে আমরা সোমপুর বিহার দেখি, মাটির একটা নির্দিষ্ট ধরন রয়েছে। কি কি অঞ্চল এই প্লাইস্টোসিন কালের এই পার্টিকুলার জায়গাতে গড়ে উঠেছে সেসব আমরা এখানে উল্লেখ করব। গ নাম্বার লেখার সময় আমরা কি করব? ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন প্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে? আমরা এক লাইনে লিখব যে প্লাইস্টোসিন কালের ভূপ্রাকৃতিক অঞ্চল। তারপরে আমরা দেখাবো যে এই ভূপ্রাকৃতিক অঞ্চল কেমন, আরেকটা প্যারায় দেখালাম। আরেকটা প্যারায় দেখানোর পরে আমরা কি করব? আরেকটা প্যারা নিব। আরেকটা প্যারায় আমরা এখান থেকে সে কি আমরা উল্লেখ করবো যে সে সোমপুর বিহারে যাওয়ার পরে দেখে লাল বর্ণের মাটি, আর এই মাটি বা এই ভূমির পরিমাণ প্রায় 8%। অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো, এই কথাগুলো যেটার সাথে মিলে যায় অ্যান্সার তাহলে সেটাই হবে। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, খাদেমুলের দেখা অঞ্চল আর লিপির শিক্ষা সফরের অঞ্চল দুটি কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভিন্নতা আছে কি? এই যে টারশিয়ারি যুগের বা প্লাইস্টোসিন যুগের যে মাটি, এক এক রকমের মাটি, এক এক ধরনের কৃষির ভিন্নতা, ভিন্নতা তো অবশ্যই আছে। এক এক মাটিতে এক এক রকমের ফসল হবে, এক এক রকমের সুবিধা পাওয়া যাবে। আমরা এইখানে ওই দুটো জিনিসকে কম্পেয়ার করে দেখাবো। ঠিক আছে? উচ্চতর দক্ষতায় কিন্তু আমরা 4টা প্যারা করার চেষ্টা করব। এক, প্রথমত এক লাইনের স্টেটমেন্ট দিব। দুই প্যারায় দুইটা অবস্থা, এই যে প্লাইস্টোসিন আর টারশিয়ারি দুইটা অবস্থা বুঝাবো। এই দুইটা অবস্থা কেন লিপি আর খাদেমুল এই দুইটা মানুষের সাথে রিলেট করা যায় সেটা আমরা লাস্ট প্যারায় একটু উপসংহার দিয়ে তারপর বুঝিয়ে দিব। কেমন? আচ্ছা, সিকিউ দেওয়া আছে কিছু। একটা পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখা যায় মাটি, বেলে পাথর ও শ্বেল পাহাড় দিয়ে তৈরি। এটা কি? দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। নর্থ ওয়েস্টার্লিস কি? কি বলতো? কালবৈশাখী। কালবৈশাখী কি? ঝড়। বাংলাদেশে বর্ষাকালে বাংলাদেশের কোন অঞ্চলকে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয়? বৃষ্টি কই বেশি হয়? রাঙামাটিতে। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের শতকরা কত ভাগ বর্ষাকালে হয়?
90%। ভূপ্রাকৃতিক ভিত্তিতে বাংলাদেশ প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 3টি ভাগে। কি কি ভাগ বলো তো? এই যে 3টা ভাগ ভূপ্রাকৃতিক ভিত্তিতে, এই 3টা ভাগ কি কি? প্লাইস্টোসিন কাল, প্লাইস্টোসিন কালের কি বলো? ও সরি, এটা তো লাইভ ক্লাস না। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের কি সোপান, আর সাম্প্রতিক কালের সমতল প্লাবনভূমি। ভূমিকম্প প্রবণ এলাকাগুলো হলো প্রশান্ত মহাসাগরীয় অংশ, ভূমধ্যসাগরীয় হিমালয় অংশ, আরব সাগরীয় অংশ। 1 ও 2, আরব সাগরীয় অংশ হবে না। বাংলাদেশের ভূমিরূপ প্লাবন সমভূমির পরিমাণ কত শতাংশ? 80%। 12% টারশিয়ারি পাহাড়, 8% প্লাইস্টোসিন কালের সোপান। উক্ত প্লাবন সমভূমি সৃষ্টি হয় কিভাবে? এই যে সমভূমির কথা বলা হয়েছে, এটা সৃষ্টি হয়েছে কখন? পর্বত উত্থিত হওয়ার সময় পাহাড় সৃষ্টি হয়েছে, এটা হবে না। ভূমিকম্পের ফলে সেটাও হবে না। তাহলে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার আন্তঃবরফ গলা পানিতে হয়েছে সোপান, এটাও হবে না। হবে বন্যায় ভেসে আসা মাটি জমা হয়ে। রনি কই গেল? রনি তার বাবার সাথে সিলেট গেল, রানী তার বাবার সাথে কুমিল্লায় গেল। রনির বেড়াতে যাওয়ার জায়গার সাথে মিল রয়েছে, সিলেটের সাথে কিসের মিল রয়েছে? টারশিয়ারি যুগের পাহাড়ের। আর রানীর বেড়াতে যাওয়ার জায়গার মূল বৈশিষ্ট্য, কই গিয়েছিল? কুমিল্লায়। মাটি নুড়ি ও বালি মিশ্রিত, সবুজ প্রকৃতি। 1 ও 2 হবে অ্যান্সার। সবুজ প্রকৃতি কিনা সেটা শিওর না, কিন্তু মাটি লালচে আর মাটিও নুড়ি ও বালু মিশ্রিত। আচ্ছা, এরপর দেখা যাক কোন জেলা ভূমিকম্পের প্রলয়ঙ্কারী বলয়ে অবস্থিত? চট্টগ্রাম, সিলেট, রংপুর। এই যে এখানে দেখো, এখানে যদি দেখো তাহলেই অ্যান্সার করতে পারবা যে জিনিসপাতি নড়ছে, দুলছে, এসব কখন হয়? এসব হয় কখন? যখন ভূমিকম্প হয়। উক্ত দুর্যোগ মোকাবেলায় কি করণীয়, কি করা যায় বলতো? নীতিমালা অনুসরণ করে বিল্ডিং তৈরি, হ্যাঁ। কাঠের বেসিং ব্যবহার, হ্যাঁ। দরজা জানালা ঘরের মাঝখানে দেওয়া, ওয়াও। 3টাই তো করা যায়, তাহলে 3টাই অ্যান্সার। কোনো মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম থেকে যে মৌসুমী বায়ু আসে তার কারণে বাংলাদেশে বৃষ্টিপাত হয়। টারশিয়ারি যুগের পাহাড় কোথায় আছে বলতো? টারশিয়ারি যুগের পাহাড় কই আছে? নেত্রকোনায় থাকার কথা, বরিশাল থাকার কথা, যশোরে থাকার কথা। বরিশাল দিকে তো পানি, যশোরে তো থাকার কথা না, রাজশাহীতেও তো থাকার কথা না, তাহলে আছে কোথায়? নেত্রকোনায়। বাংলাদেশের কোন জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট হবে অ্যান্সার। আরমান গাড়িতে করে বাসায় ফিরছিলেন, শক্তিশালী কম্পন অনুভব করলো, সবকিছু নড়া শুরু করলো। কি করা উচিত আরমানের বলতো? গাছের নিচে গাড়ি রাখলে তো গাছ ভেঙে পড়বে, সেটা তো করা যাবে না। ভবনের পাশে যদি আশ্রয় নেয় তাহলে ভবন ভেঙে পড়বে, সেটাও করা যাবে না। ধীর গতিতে গাড়ি চালালেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে তাৎক্ষণিক গাড়িটা থামাতে হবে। আমরা কিন্তু ভাইয়া এমসিকিউ কনফিউজ লাগলে একটা ইজি কাজ করতে পারি। আমরা এলিমিনেট করবো আগে, এলিমিনেট গেম খেলবো। দেখো, যেগুলা হওয়ার চান্স নাই সেগুলো আগে বাদ দিব, বাদ দিয়ে যেগুলো হওয়ার চান্স আছে সেই সবকে বের করব। এই যে এলিমিনেশন প্রসেসটা করব, এটার জন্য কিন্তু ইনাফ পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে ওই অপু 10-20 করে এমসিকিউ দাগালে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। এমসিকিউ হয়তো হবে, কপাল জোরে হয়তো লেগেও যাবে, কিন্তু ভালো হবে না পরীক্ষা। কামালের কথা বলা হচ্ছে। কামাল একটা দেশে যায়, সেখানে দেখে যে 2টি শাখা প্রশাখায় মৌসুমী বায়ু প্রবেশ করে, সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। কামাল সাহেবের ভ্রমণকৃত দেশ কোনটা বলতো? ভারত। ভারতে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা। মৌসুমী বায়ুর প্রভাব লক্ষণীয়, শীত ও গ্রীষ্মের তীব্রতা একই না, সূর্য লম্বাভাবে কিরণ দেয়, হ্যাঁ। 1 ও 2 হবে অ্যান্সার। বাংলাদেশের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় না কেন? ভূমি বন্টন ব্যবস্থা, দক্ষ কৃষকের অভাব, প্রযুক্তির অভাব, প্রায়োগিক শিক্ষার অভাব। ভূমি বন্টন ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পড়তে 4th চ্যাপ্টারও শেষ। আমরা তাহলে 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। ক্লাস কিন্তু আমরা বেশিক্ষণ ভাই নিব না। ক্লাস বেশিক্ষণ কেন নিব না? কারণ রিভিশন ক্লাস কম, যত কম নেওয়া পসিবল তত আসলে বেটার। যত কমের মধ্যে তোমাদেরকে আমি ইজিলি বুঝাতে পারবো তত তোমাদের জন্য ভালো ভাইয়া, কারণ তোমাদের টাইম সেভ হবে, তোমরা বাসায় পড়তে পারবে, তাই না? বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ 5th চ্যাপ্টার, বাংলাদেশের নদ নদী নিয়ে কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? বাংলাদেশে কয়টা নদী আছে? আমরা কি বলেছিলাম ভাইয়া? 1008টি। বাংলাদেশের নদীর সংখ্যা 1008টি। এই কোর জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম নদী হিমালয় বা ভারতের পাহাড়ি অঞ্চল থেকে বাংলাদেশের ভূখণ্ডে নেমে এসেছে। আর এই যে নদীগুলো, এই নদীগুলোর আয়তন কত? 22,155 কিলোমিটার। এসব নদী আমাদের প্রধান সম্পদ। আচ্ছা, এখন আমরা কি দেখব? আমরা দেখব যে এই যে নদ নদী বা এই পানি সম্পদ, পানি সম্পদ কি? এই যে নদী সম্পদ বা পানি সম্পদ, পানির যে সম্পদ, এই নদীগুলো তো আমাদের সম্পদ হিসেবে কাজ করে, সেটাকে এখানে পানি সম্পদ বলা হচ্ছে। আচ্ছা,
বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়? হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের ম্যাক্সিমাম নদীর উৎপত্তি হিমালয় বাইরে, তিব্বত বাইরে, আসামের বরাক ও লুসাই পাহাড়। এগুলো শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়? বঙ্গোপসাগরে মিলিত হয়। আমরা আগের চ্যাপ্টার থেকে যখন পড়লাম দেখছি কি অদ্ভুত, আমরা শুধু তখন একটা ইনফরমেশন দেখছিলাম যে ঢালু হয়ে নামছে, তাই না? এইভাবে উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়ে নেমেছে। ঢালু হয়ে নামার রিজন কি? যাতে এই নদীগুলো বঙ্গোপসাগরে মিলিত হতে পারে, মিক্সড হতে পারে। আচ্ছা, পদ্মা নদী। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। কোন হিমবাহে? গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে প্রবেশ করেছে। আর এটি গোয়ালন্দের নিকট, গোয়ালন্দ একটা জায়গার নাম বাংলাদেশে, ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে নদী পড়তে গেলে আমরা ছক করে তিনটা জিনিস পড়বো। তিনটা জিনিস কি পড়বো আর কিভাবে পড়বো? ফার্স্ট, নদীটা কোত্থেকে উৎপত্তি? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। কোনটা দিয়ে প্রবেশ করলো? রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করলো। তারপরে ভিতরে সে কই ঘোরাঘুরি করলো? ঘোরাঘুরি করেছে ব্রহ্মপুত্রের ধারা যমুনার সাথে, চাঁদপুরে এসে নদী মেঘনার সাথে, বরিশাল ও নোয়াখালীতে। তারপর এটা পড়ছে কই? প্রত্যেকটা নদী একই জায়গায় পড়ে, বঙ্গোপসাগরে। সো এটা কমন, খালি আমাদের মনে রাখতে হবে একটা নদীর উৎপত্তিস্থল কোথায় আর বাংলাদেশে সে কোন কোন জায়গায় কার কার সাথে ঘোরাঘুরি করে। ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। ভাবা যায় কত বেশি। এই যে দেখো, এখানে আরো কিছু নদীর নাম বলছে: ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। ওই যে কপোতাক্ষ নদ নিয়ে মধুসূদন দত্তের একটি লেখা আছে, মাইকেল মধুসূদন দত্ত। আবার নদ নদীর মানচিত্র। এই যে দেখো, এখানে কিন্তু একটা ছবি আছে, এই যে ছবিতে মানচিত্রটা দেওয়া আছে নদ নদীর। এটা দেখলে কিন্তু কোন নদীটা কোন দিক দিয়ে কার কার সাথে ঘুরছে, কই মিশছে, এটা বোঝা আরো ইজি হয়ে যাবে। ব্রহ্মপুত্র এবং যমুনা। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, আর নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নদীর স্রোত কি নামে পরিচিত হয়? যমুনা নামে। ইনসিডেন্ট 1787 সালে। যমুনার শাখা নদী কি? ধলেশ্বরী। ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। দেখছো, একটা নদী আরেকটার সাথে আসলে মিক্সড, তো এই কারণে একটু খেয়াল করে পড়লে আমরা কিন্তু খুব ইজিলি এটা শেষ করে ফেলতে পারবো, চাপ হবে না আমাদের। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, অববাহিকার আয়তনও দেওয়া আছে। হ্যাঁ, আর বাংলাদেশে অবস্থিত যে আয়তন সেটাও দেওয়া আছে। মেঘনা আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কাল্লি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে মুন্সিগঞ্জের কাছে। বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে, সেখান থেকে চাঁদপুরে। তাহলে দেখছো এটা কোত্থেকে আসলো? আসামের বরাক নদী থেকে নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে, সেখান থেকে চাঁদপুরের কই গেছে লাস্টে? পদ্মার সঙ্গে মিলিত হয়ে মিশ্রিত মোহনার সৃষ্টি করেছে, আর পতিত হয়েছে কোথায়? ওই যে এগেইন সবাই যে জায়গায় যায় বঙ্গোপসাগরে পতিত হয়। মনু, তিতাস, গোমতী, বাউলাই মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট ভাইয়া, ইম্পর্টেন্ট হচ্ছে মোহনা মানে কি? তিনটা চারটা রাস্তা একসাথে মিক্স হলে আমরা কি বলি? চত্বর বলি না? তিনটা চারটা নদী যে জায়গাটাতে মিশে সেটাকে আমরা বলি মোহনা। কেমন দেখছো নামটা কত সুন্দর? তিনটা চারটা নদী একটা জায়গায় মিশতেছে, সেই জায়গাটার নাম মোহনা। কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী।
প্রধান নদী কর্ণফুলী, কোথাকার? দক্ষিণ পূর্ব অঞ্চলে। এর উৎপত্তিস্থল কোথায়? উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী কাপ্তাই, হালদা, কাসালাং ও রাংখিয়াং। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। তাহলে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলীর তীরে অবস্থিত। সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, চট্টগ্রাম অবস্থিত না, চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অধিক। পানি বিদ্যুৎ কেন্দ্র কেন ভাইয়া? কারণ কাপ্তাইকে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বলা হয়, তাই না? আচ্ছা, তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে ফার্স্টে ছিল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল, সেখান থেকে ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং, জলপাইগুড়ি ও দার্জিলিং থেকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই থেকে। এই নদী কি হয়েছিল? এই নদী 1787 সালের প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে থাকে। এই যেখানে তিস্তা ব্যারাজের কথা বলা হচ্ছে, তিস্তা বাঁধ, হ্যাঁ, বাঁধে পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যা প্রতিরোধের কথা বলা হয়, যেটার অবস্থা এখনো বাংলাদেশে দেখা যায়নি। 1787 সালে যে ভূমিকম্পের কথা বলা হয়েছে, এটার ইফেক্ট কিন্তু দুইটা নদীর মধ্যে দেখা গেল। তিস্তা নদীতে দেখলাম আর এর আগে আরেকটা নদীতে দেখলাম, তাই না ভাইয়া? এগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পশুর নদী খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী, এটি আরো দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয় ডান দিক দিয়ে মল্লা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদী 142 কিলোমিটার দীর্ঘ, 460 মিটার থেকে 2.5 কিলোমিটার প্রস্থ, আর সমুদ্রগামী জাহাজ পশুর নদী দিয়ে ইজিলি মংলা সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে। কোথায়? মংলা সমুদ্র বন্দরে। এটা কিন্তু মনে রাখতে হবে। খুলনা বরিশাল নৌপথ হিসেবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন নৌপথ হিসেবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? খুলনা বরিশালের যে নৌপথ আছে সেখানে। সাঙ্গু, ফেনী, নাফ ও মাতামুহুরী। হ্যাঁ, নামগুলো কিন্তু একটু অদ্ভুত আর সুন্দর। সাঙ্গু, ফেনী, নাফ, মাতামুহুরী। সাঙ্গু নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানচি উপজেলায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে ফেনী নদী। আর সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত, এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে বাংলাদেশ আর মায়ানমার সীমান্ত কোন নদী? মায়ানমার আর বাংলাদেশ সীমান্ত হচ্ছে নাফ নদী। অন্যদিকে লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। এটা কিন্তু একটু কঠিন নাম, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। যে নামটা কঠিন সেটা যদি একটু টাইম দিয়ে লিখে মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে কিন্তু ইজি হয়ে যায়। কেমন? লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, এখন এই যে নদী, এই নদীর সাথে জনবসতির আসলে কি সম্পর্ক? নদীর সাথে জনবসতির সম্পর্কটা খুব ইউজুয়াল কি? মাছ শিকার করা, যাতায়াত করা। নদী থাকলে পানির সরবরাহটা অনেক সবসময় ইজি হয়, সবসময় থাকে। সে পানি সরবরাহ নিশ্চিত করা যায়, পানি সরবরাহ নিশ্চিত করলে চাষবাস করা যায়, তাই না? এটাই হচ্ছে আসলে ভাইয়া নদীর ভূমিকা। নদী থাকলে মানুষের জীবন জীবিকা অনেক ইজিয়ার হয়ে যায়, যাতায়াত করা যায়। দেখো, নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি গড়ে তুলেছে। আবার একইভাবে নদীর তীরের সাইড দিয়ে কিন্তু গঞ্জ বা বাণিজ্য গড়ে উঠেছে। যেমন শীতলক্ষার তীরে নারায়ণগঞ্জ, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম, বুড়িগঙ্গার তীরে কি ছিল বলতো? বুড়িগঙ্গার তীরে ঢাকা, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা লক্ষ্য করা যায়। এবং এইখানগুলোতেই শিল্প কারখানা অঞ্চলগুলো তৈরি হয়েছে। আবার আধুনিক পদ্ধতিতে যদি চাষাবাদ করার জন্য সেচ প্রকল্প, সেচ মানে কি? সেচ মানে হচ্ছে জমিতে পানি দেওয়া, সেটা যদি করতে হয় তাহলে কিন্তু নদ নদীর যে ভূমিকা সেটা কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা, এই যে নদ নদীর ভূমিকা আমরা দেখব যে কোন কোন নদ নদী থেকে কোন কোন অঞ্চলে কি কি করা হচ্ছে, কোন কোন নদ নদী মানুষের যাতায়াতের জন্য হেল্প করছে, কোন কোন নদ নদী আমাদেরকে বিভিন্ন দেশের ট্রানজিট বা বাণিজ্যের জন্য কাজ করছে, কোন নদী আমাদের পররাষ্ট্র নীতির জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা একটু পড়ার সময় একটু বইয়ে পয়েন্টের মতো করে একটা করে দাগ দিয়ে রাখবো, তাহলে ইজিয়ার হয়ে যাবে এটা বোঝা যে কোন নদীটা কি কি কাজ করছে। কেমন? আচ্ছা, আর পরিবেশবাদীদের একটা আন্দোলনের কথা বলা হচ্ছে।
হ্যাঁ, জনসচেতনমূলক কর্মসূচি বলা হচ্ছে সেটাকে, সেটা হচ্ছে নদী বাঁচাও। আর এই যে এখন খুব কমন কথা, আমরা এই যে দেখো তো এই শব্দটার সাথে আমরা কিন্তু আসলে পরিচিত না, যে পানি অভাবের কারণ। আমরা এই চ্যাপ্টারটা যখন শুরু করি আমাদের ফার্স্ট ওয়ার্ড কি ছিল? বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাহলে নদীমাতৃক দেশ হলে পানির অভাব কেন হবে? এটার কয়েকটা কারণ দেওয়া আছে, যে নদীসমূহে উজান থেকে অনেক পানি আসে, এই পানিতে অনেক পলি থাকে, এই পলিগুলো জমা হয়ে নদীতে চর পড়ে যায়। হ্যাঁ, নদীর পানির সাথে যদি মাটি থাকে, সেই মাটি নদীগুলোতে ভরে যেয়ে নদীগুলো বিলুপ্ত হয়ে চর তৈরি হয়। উত্তরবঙ্গ দক্ষিণাঞ্চলে এই কারণে কিন্তু অনেক নদী মৃত নদী হয়ে গেছে, নদীগুলো মারা গেছে। এই কারণে নদীর পলি খনন করতে হবে, আবার নদীর প্রবাহ বা নাব্যতা হ্রাস পেয়েছে। হ্যাঁ, আবার ঘন ঘন নদী খনন কিন্তু নদীর তলদেশের প্রাণী ও উদ্ভিদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই একটা সিলেক্টিভ টাইমের জন্য একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় কাজগুলো করতে হবে। আবার ভারতে বেশ কিছু নদীতে বাদ দেওয়া হয়, শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেছে। আবার কোনো কোনো নদী শুকিয়ে যাচ্ছে কারণ পানি পাচ্ছে না বাদ দেওয়ার কারণে, যেমন তিস্তা, গঙ্গা, কপোতাক্ষ, এইসব নদীর কথা বলা হচ্ছে। পদ্মা সহ উত্তরাঞ্চলে অনেক নদীতে নেতিবাচক মানে নেগেটিভ এফেক্ট পড়েছে এইসব কাজের। এই যে নাব্যতা একটা ওয়ার্ড, এই যে এতক্ষণ ধরে দেখলাম, সম্ভবত লাইভ ক্লাস হলে তোমরা কোশ্চেন করতা, তোমরা তো ভালো ভালো ভদ্র। নাব্যতা মানে কি? এই যে দেখো এখানেও আবার নাব্যতা বলছে। নাব্যতা মানে হচ্ছে ভাইয়া এই যে নদী, এখন দেখো তো এই নদীটা কি অনেক পাতলা না, কোনো লঞ্চ যাইতে পারবে, প্যারা খাবে না। যেই সব নদীর প্রশস্ত আর গভীর, সেই নদীগুলোতে গভীর, এই যে ধরো এটা একটুক আর আরেকটা নদী সেটা হচ্ছে একটুক গভীরতা। যেসব নদী প্রশস্ত সেই সব নদীতে ইজিলি নৌপথের যে যানবাহন, লঞ্চ, ট্রলার, স্টিমার সেসব চলতে পারে কেন ভাইয়া? কারণ যদি গভীর হয় তাহলে নদী কম কাঁপে, গভীর নদী কিন্তু কম কাঁপে, এই কারণে ইজিলি যাতায়াত করা যায়। এটার কথাই বলা হচ্ছে যে নাব্যতা কমে গেছে। এখন বাংলাদেশের নদ নদী শুকিয়ে যাওয়ার কারণে কি হয়েছে? নদ নদী শুকিয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে কৃষি, বাণিজ্য, মৎস্য চাষ, যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে। নদীর তীরে যে মানুষগুলো নিজেদের লাইফ বানিয়ে ফেলেছিল, যেমন নদীর তীরে মানুষের লাইফ কি হতে পারে? নদীর তীরে মানুষের লাইফ হতে পারে যে ওখান থেকে মাছ চাষ করবে, ওই নদীর পানিতে ফসল ফলাবে। তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এই পর্যাপ্ত জিনিসগুলো পাচ্ছে না, মাছ পাচ্ছে না, ফসল চাষ করতে পারছে না। তাদের কিন্তু পেশা পরিবর্তন করতে হচ্ছে, তাদের কিন্তু জীবনে অভাব রয়েছে। আবার অনেকের দেখা যায় যে বর্ষাকালে যখন ধরো পানি বেড়ে যায় বা বন্যা হয়, তখন নদীর আশেপাশে যারা, তাদের অনেকের কিন্তু বাড়িঘর ভেঙে যায়, তাদের কিন্তু তখন আবার থাকার নতুন নতুন জায়গা, নতুন নতুন ব্যবস্থা লাগে, তাই না? তাই আমাদের এই নদীগুলোকে বাঁচাতে হবে, নদীগুলোকে ঠিকঠাক রাখতে হবে। লাস্টলি আর কি কি আছে? যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা। যাতায়াত করার জন্য আমরা অনেক নদী ইউজ করি, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, করতোয়া, তিতাস, কুশিয়ারা, মাতামুহুরী। আর এই যে জলবিদ্যুৎ মানে কি? জলে যে পানি থাকে, এই যে দেখো এখানে বলা হচ্ছে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় নদী ও জলপ্রপাতের পানির ব্যাগ ব্যবহার করে, তাকে বলা হয় জলবিদ্যুৎ, তাই না? এটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে নদীর গতিপথে বাদ দিয়ে পাকিস্তান আমলে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এই জলবিদ্যুতের পানিতে করলে কিন্তু খরচ অনেক কম, এই কারণে দেশের নদী ব্যবহার করে এই কাজটা করা যায়। আবার যে ধরনের পাহাড়ি নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, বাংলাদেশে কিন্তু সেরকম পাহাড় বা নদীও বেশি নেই, তাই আমাদের জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম। কিন্তু যা উৎপাদন করা হচ্ছে সেটাকে দেখে শুনে উৎপাদন করতে হবে। আর বাণিজ্যের ওয়ে আউটটা কি? কৃষি আছে, কৃষিতে পানি, শিল্প ব্যবসা হতে পারে নদীকে কেন্দ্র করে, কারণ আমরা দেখলাম নদীকে কেন্দ্র করে শিল্প কারখানা গড়ে ওঠে। মৎস্য সম্পদ, মাছ চাষ, এটাও ঘটতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, নৌ পরিবহন বা ব্যবসার জন্য ইম্পর্টেন্ট কি? ব্যবসার জন্য আসা যাওয়া, যাতায়াত খুবই ইম্পর্টেন্ট। একটা মাল অন্য জায়গায় পাঠানো, একটা পণ্য আরেক জায়গায় পাঠানো খুব দরকার। কিন্তু নদী যদি নষ্ট হতে থাকে ভাইয়া, তাহলে কিন্তু এসব পসিবল না। তাই কৃষি, শিল্প, মৎস্য সম্পদের বিকাশ ঘটাতে এই জিনিসগুলো দরকার। আবার পণ্যবাহী জাহাজ, হ্যাঁ, পণ্যবাহী যে জাহাজ থাকে বাণিজ্যিক মালামাল নেওয়া আসা করে, সেসবের জন্য নদীগুলোকে বাঁচানো খুবই দরকার। আচ্ছা, এখন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি? মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য ও খনিজ সম্পদ। কি কি? বাংলাদেশের দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশের প্রাকৃতিক সম্পদের কথা বলা হচ্ছে। কি কি আছে এখানে? কৃষির সম্পদ আছে, কৃষির সম্পদে আমাদের অনেক ধরনের চাষ হয়,
বাংলাদেশের অবস্থা বা বাংলাদেশ, ভারত, মায়ানমার, দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর অবস্থা বেশ ভালো, এবং এই দেশগুলো কিন্তু কৃষি প্রধান দেশ, মানে যেসব দেশের আসল বা মেইন সোর্স টাকার হয় কৃষি, এইসব অঞ্চলে নদী বিধৌত অঞ্চল বলা হয় এদেরকে। দেখা যায় ধান, গম সহ অন্যান্য যে কৃষিজ পণ্য, সেসব শস্য উৎপাদন অনেক সুন্দর হয়, তাই না? যেমন ভারতের পূর্বাঞ্চলে, বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ে চা উৎপাদন করা যায়। আবার দেখা যায় বাংলাদেশে ধান, আলু ও পাটের অনেক উৎপাদন হয়। গম, ভুট্টা, সরিষা এসবের ফলনও ভালো হয়। আবার দেখা যায় যে ভারত আর মিয়ানমারে তুলা, চা, ডাল, মরিচ ইত্যাদির উৎপাদন ভালো হয়। বনজ সম্পদে আমরা কি দেখি? বনজ সম্পদে আমরা দেখি এক এক জায়গায় এক এক রকম, তাই না? এক এক রকম বলতে কি, যে ভারত, মায়ানমার ও নেপালের মধ্যে জলবায়ুগত পার্থক্য রয়েছে, সেটা থাকবে, সেটা থাকাই স্বাভাবিক। উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অনেক বৃষ্টিপাত হয়, তাই সেখানে বড় বড় অরণ্য বেড়ে উঠেছে। এইটার প্রমাণ কি জানো? এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের পূর্ব সাইড, মায়ানমারের উত্তর সাইডে চিরহরিত, হরিত মানে সবুজ, চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে। মৎস্য সম্পদ দেখো, বঙ্গোপসাগরে কিন্তু অনেক অনেক মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ যেসবকে আমরা বলি, এইসব কিন্তু আমাদের জন্য মৎস্য সম্পদ। আবার নদ নদী, পুকুর, খাল, বিল, হাওর ইত্যাদি থেকেও কিন্তু অনেক মাছ পাওয়া যায়, তাই না? এই কারণে বাংলাদেশ, ভারত, মায়ানমার এদের কিন্তু প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। আর খনিজ সম্পদ, বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া যায়। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, এখানে আরো খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা আছে। কি কি? ভারত একটা বড় দেশ, সেখানে ভূতাত্ত্বিক অবস্থাও আলাদা, আবার সেখানে এই কারণে সমৃদ্ধ হতেও পেরেছে। মায়ানমারে খনিজ সম্পদ বেশ অগ্রসর অবস্থায় আছে, পিছিয়ে আছে এখানে শুধু নেপাল। আর সৌরশক্তি মানে সূর্যকে শক্তি হিসেবে ব্যবহার করা, হ্যাঁ, দেখো দক্ষিণ এশিয়া সহ যেসব দেশ নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এসব দেশ কিন্তু অনেক সৌরশক্তি পায়, কারণ এইসব দেশের তাপমাত্রা কখনো নিচের দিকে নামে না, সূর্যের আলো সবসময় পায়। এই কারণে দেখা যায় যে অনেক সময় আমরা দিনের বেলায় কিন্তু আমাদের লাইট ইউজ করতে হয় না, সূর্যকে ইউজ করা যায়। আবার সূর্যকে ইউজ করে কিন্তু আমরা বিদ্যুৎ বানাতে পারি, তাই না? তাই আমরা এটাকে সৌর সম্পদে রূপান্তর করতে পারি। আবার দিনের বেলায় কি হয়, যে সূর্য থাকার কারণে আমাদেরকে হয়তো লাইট ছাড়তে হয় না, লাইট ইউজ করতে হয় না, এই কারণে কিন্তু আমাদের অনেক জ্বালানি, বিদ্যুৎ এসব কিন্তু বেঁচে যায়। আচ্ছা, পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা হচ্ছে মানুষজনের পানিকে সঠিকভাবে ব্যবহার করা, আর পানিকে, ওই যে নদী বাঁচাও, নদী বাঁচাও, নদীকে দেখে শুনে রাখা, নদী নষ্ট না করা। কেমন? বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দেওয়া উচিত, কারণ বাংলাদেশে কিন্তু জমির পরিমাণ যা ছিল তাই আছে, কিন্তু খাদ্যে এবং পানির যে পরিমাণ সেটা কিন্তু বেশ বেড়ে গিয়েছে ভাইয়া, তাই না? তাই এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে: পরিবেশ সংরক্ষণ, পানির সদ্ব্যবহার নিশ্চিত করা, নদ নদীর নাব্য সংকট দূর করা, সংযোগ খাল ও রিজার্ভার খনন, লবণাক্ততা দূর করা, নদী ভাঙ্গন রোধ করা, বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার, পরিমিত সার ও কীটনাশক ব্যবহার। আর লাস্ট একদম শেষে বনভূমির পার্ট দেওয়া আছে। হ্যাঁ, আমরা কিন্তু লাস্টে টারশিয়ারি, প্লাইস্টোসিন আর সমতল সমভূমির কথা পড়লাম, তাই না? এখন আমরা দেখবো 3 ধরনের বনভূমি: ক্রান্তীয় চিরহরিত বা পত্রপতনশীল, ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল, আর স্রোতস বা গড়ান। স্রোতস বা গড়ান হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি। ক্রান্তীয় পাতাঝরা মানে যেসব জায়গায় পাতা ঝরে যায়, যেসব বনে। আর চিরহরিত মানে সবসময় যে সবুজ থাকে। চিরহরিত হচ্ছে দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব অংশে যে পাহাড়গুলো আছে, যে পার্বত্য অঞ্চলে, সেসবের কথা বলা হচ্ছে। কি কি জায়গায়? চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, সিলেট এই অঞ্চলের মধ্যে পড়ে। আচ্ছা, এসব অঞ্চলে অনেক বাঁশ, বেত এসব পাওয়া যায়, রাবার চাষও হয়। ক্রান্তীয় পাতাঝরা অঞ্চল কি? এসব হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর আর রংপুর জেলা। এই বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণভাবে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এই অঞ্চলে করাই, বহেরা, হিজল, শিরীষ, হরিতকি, কাঁঠাল এরকম অনেক ধরনের গাছ জন্মে। এই বনভূমিতে প্রধানত শাল গাছ প্রধান বৃক্ষ, মানে শাল গাছটা এখানে প্রধান গাছ, তাই এই বনভূমিকে শালবন হিসাবেও অভিহিত করা হয়, মানে ডাকা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এই বনভূমি মধুপুরের ভাওয়াল বনভূমি হিসেবে পরিচিত হয়েছে, যেটা লাস্ট চ্যাপ্টারে পড়লাম। আর লাস্ট স্রোতজ বা গড়ান বনভূমি, ম্যানগ্রোভ। নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায়।
খুলনা ও দক্ষিণ পূর্বাংশে, দক্ষিণ পশ্চিমাংশ খুলনা ও দক্ষিণ পূর্বাংশে নোয়াখালী। তাইলে দক্ষিণ সাইডে, বাংলাদেশের দক্ষিণ সাইডের পূর্ব ও পশ্চিম অংশে খুলনা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় যেসব উদ্ভিদ জন্মায় সেসবকেই কি বলা হয়? গরান বনভূমি বলা হয়। সুন্দরবনের কথা বলা হচ্ছে, সুন্দরবনে এসব উদ্ভিদ বেশি জন্ম নেয়। স্যাঁতস্যাঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দুল, কেওড়া, বাইন, করান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ ও বনভূমির অন্তর্গত। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতিতে এইসব প্রাকৃতিক সম্পদের অনেক গুরুত্ব রয়েছে, কারণ এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করেই বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠেছে এবং নানাভাবে ইউজ করা হয়। কারণ দেখেছো তোমরা যে ভাইয়া, একটা জায়গায় যদি প্রাকৃতিক সম্পদের চেঞ্জ ঘটে যায় তাহলে কিন্তু সেই জায়গাতে অনেক পরিবর্তন ঘটে যায়। যেমন শুধুমাত্র একটা নদী যদি নষ্ট হয়ে যায়, সেই অঞ্চলের মানুষের কিন্তু থাকার জায়গা চেঞ্জ হয়ে যায়, তারা অন্য জায়গায় থাকা শুরু করে, তাই না ভাইয়া? তখন দেখা যায় কি, তখন দেখা যায় যে এই যে প্রাকৃতিক সম্পদ, নদী যা যা আছে, এসবকে আমাদের প্রপার ইউজ করতে হবে এবং খেয়াল করে সংরক্ষণ করতে হবে। তাহলে আমাদের মানুষজন অনেক সুখে শান্তিতে ঠিকঠাক মতো থাকতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ফার্স্টে একটা সিকিউ দেখি। ক, গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না, সারা বছর বনগুলো সবুজ থাকে। সারা বছর বনগুলো সবুজ থাকে কোথায় বলো তো? চিরহরিত, তাই না? কই থাকে? চিরহরিত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে। তাহলে কয়টা ইনফো? উৎপত্তি লুসাই পাহাড়ে, দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী, দেশের প্রধান সমুদ্র বন্দর। প্রধান সমুদ্র বন্দর কি? চট্টগ্রাম সমুদ্র বন্দর। কই অবস্থিত বলো তো? এটার অ্যান্সার কিন্তু অনেক ইজি, তিনটা ব্যাখ্যা দেওয়া আছে, এত বড় ব্যাখ্যা কিন্তু দেওয়া নেই। কর্ণফুলী, তাই না? এটার অ্যান্সার হবে কর্ণফুলী। তাহলে ছকের ক দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে? চিরহরিত। চিরহরিতের দক্ষিণ পূর্ব অংশ, তাই না? দক্ষিণ পূর্ব না, দক্ষিণ পূর্ব না, দক্ষিণের দিকের অংশ যে আছে। চিরহরিতে কি কি আছে? সিলেট আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এসবের কথা। আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ছকের খতে উল্লেখিত নদীর অবদান মূল্যায়ন করো। দেখো, কর্ণফুলী নদীর অবদান কি? কর্ণফুলী নদীর অবদান হচ্ছে, একে কর্ণফুলী নদীর দিকে যাতায়াত করা যায়, যাতায়াত ব্যবস্থা সহজ। সমুদ্র বন্দর থাকায় কি হয়, এখানে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করা যায়। আবার থার্ড একটা বড় অপশন, সেটা হচ্ছে এখানে কিন্তু মৎস্য সম্পদও চাষ করা যায়। তাহলে কর্ণফুলী নদীর অবদান, আমরা নদীর কি কি অবদান থাকতে পারে? যাতায়াতে, বাণিজ্যে, কৃষিকাজে, মৎস্য সম্পদে, তাই না? এগুলা আস্তে আস্তে উল্লেখ করে বোঝাবো যে কর্ণফুলী নদী কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুঝা গেল ভাইয়া? তাহলে আমরা দুটা, এই গ আর ঘ কিভাবে লিখবো? ক আর খ এগুলার সাজেশন কিন্তু তোমাদের বারবার বলছি ভাইয়া, ক আর খ কিন্তু এসএস ফিউচার স্কুল থেকে দেওয়া হয়ে গেছে। এসব তোমরা নিজেরা দেখবে, পড়বে, এবং ক আর খ কিন্তু অনেকটা মুখস্থ করার মতো, কিন্তু গ আর ঘ চ্যাপ্টারটা পড়ে বুঝে তারপর লিখতে হয়, কেমন? আচ্ছা, যমুনা নদীর সৃষ্টির কারণ কি বলতো? ভূমিকম্প, যে 1787 সালের যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের কারণে যমুনা নদী সৃষ্টি হয়েছে। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? 2897 কিলোমিটার। দৈর্ঘ্যটা অনেক বেশি, তাই মনে রাখাটা সহজ। স্রোতজ বনভূমির অন্তর্ভুক্ত অঞ্চল কি কি? স্রোতজ বনভূমির অন্তর্ভুক্ত অঞ্চল খুলনা ও পটুয়াখালী। স্রোতজ বনভূমির অন্য নাম কি? ম্যানগ্রোভ বা গরান। অন্য নাম কি? ম্যানগ্রোভ বা গরান, কেমন? কোন অঞ্চলে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে? পার্বত্য চট্টগ্রামের দিকে। সুরমা ও কুশিয়ারা নদী মিলিত ধারা আজমেরগঞ্জে এসে কি নাম ধারণ করেছে? কালনী। তিস্তা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পানি নিষ্কাশনে, বন্যা প্রতিরোধে, কৃষিকাজে, তিনটাই। নৌকা ভ্রমণে গেলেও যে নদীতে ভ্রমণ করলো সে নদীটি সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা মিলিত হয়। সুরমা ও কুশিয়ারায় কি হয়েছে বলতো? সুরমা ও কুশিয়ারায় মেঘনা হয়েছে। রাফান ও রাইসা একটি বনভূমি অঞ্চলে গিয়ে দেখলো এই বনভূমির পাতা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে। রাফান ও রাইসা কোন বনভূমিতে গিয়েছিল? দেখো, আমরা এলিমিনেশন এই গেমটা কিভাবে খেলি? স্রোতজ আর ম্যানগ্রোভ দুইটা সেম, তাহলে দুইটা সেম হলে তো একটা অ্যান্সার করা লাগবে। আমি তো দুইটা অপশনে দেখাতে পারবো না, পারবো না তো, তাহলে একটাও হবে না। ক্রান্তীয় চিরহরিত, চিরহরিত মানে কি? চিরসবুজ। চিরসবুজ অঞ্চলে গাছ কখনো ঝরে যায়? ঝরে যায় না, তাহলে এটাও হবে না, অ্যান্সার হবে ক্রান্তীয় পাতা ছড়া। এই বনভূমির অবস্থান কোথায়? ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, রংপুর জেলা। কোনটা হবে? তিনটাই হবে।
ফেনী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? ফেনী নদীর উৎপত্তি কোথায়? লুসাই পাহাড়ে তো না, আরাকান পাহাড়েও না, মাইবার পাহাড়েও না, পার্বত্য ত্রিপুরায় ফেনী নদীর উৎপত্তি হয়েছে। বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত? নাফ নদী। গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? রাজশাহী। গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেখো এটা পড়ো তো। সিয়াম পি অঞ্চলের বাসিন্দা, যা দেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত, কোন ধরনের বনভূমি দেখা যায়? দক্ষিণ পূর্বাঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় বলো? ম্যানগ্রোভ বা গণন্ত দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা যায় না। দক্ষিণ পূর্বাঞ্চলে তো পাতাও ঝরে যায়, সেটাও হয় না। দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা যায় ক্রান্তীয় বনভূমি, ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়, তাই না? আচ্ছা, এই বনভূমিতে কি কি গাছ জন্মায়? মেহগনি ও জারুল গাছ জন্মায়। শীর্ষ হরিতকি এই দিকের গাছটা, সেগুন ও গর্জন জন্মায়। তাহলে আনসার হবে একতি। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সিকিউ থেকে কি দেখলাম ভাইয়া? কর্ণফুলী নদীর তীরে। নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে ধরলা ও তিস্তা। একটি নদী ভারত থেকে রাজশাহী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উক্ত নদী ভারত ও বাংলাদেশের ভিন্ন ভিন্ন নামে পরিচিত। নদীটির নাম কি? পদ্মা। কারণ পদ্মার ভারতের নাম গঙ্গা আর এখানে নাম পদ্মা। যমুনার উপনদী, যমুনার উপনদী কি? করতোয়া ও আত্রাই। করতোয়া ও আত্রাই। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে বলা হয়? বাংলাদেশ নৌ কর্তৃপক্ষ। এটা তো ক হবে অ্যান্সার, না খ? খ, ঠিক আছে, খ হবে অ্যান্সার। কোন নদীগুলো মেঘনার শাখা নদী? মেঘনার শাখা নদী কি কি ভাইয়া বলো তো? ক খ গ ঘ ক খ গ ঘ ক খ গ ঘ। এখানে খেয়াল করো, গোমতী 3টা জায়গায় আছে, তিতাস 2টা জায়গায় আছে, বাউলাই 2টা জায়গায় আছে, ধরলা 2টা জায়গায় আছে। ধরলা মনু হালদা মেঘনার শাখা নদী না। পশুরও কারো শাখা নদী না, পশুর আলাদা একটা নদী। বাউলাই, গোমতী, তিতাস, বাউলাই, গোমতী, ধরলা। হ্যাঁ, ধরলা তো না, এটাও বাদ। বাউলাই, গোমতী, তিতাস। তাহলে ভাইয়া আমরা 3টা চ্যাপ্টার, 3টা সিকিউ দেখলাম, অনেক অনেক এমসিকিউ দেখলাম। এই সিকিউ এমসিকিউ গুলো আমরা খেয়াল করে পড়বো। খেয়াল করে বই যখন পড়বো বা বই যখন সিকিউ এমসিকিউ গুলো দেখবো, তখন আমরা কি করবো ভাইয়া বলো তো? তখন আমরা কোনো ফাঁকিবাজি করবো না। এক সাইড ঢাকবো, এক সাইড ঢেকে নিজের মতো করে অ্যান্সার করবো, তারপর মিলাবো যে কয়টা হলো, কয়টা হলো না, কেন হলো না, সেসব অ্যান্সার আমরা খুঁজে বের করবো। কেমন? আর সিকিউ পড়ার সময় আমরা কি করবো? সিকিউ আমরা একটা টাইমার ধরে, এখনো সময় আছে, আমরা টাইমার ধরে ধরে লিখবো। লিখে লিখে যত প্র্যাকটিস করবো তত ইজিয়ার হবে এবং পড়বো। যত ইজিলি পড়া যায়, যেভাবে পড়া যায়, আমরা আস্তে আস্তে পড়ে পড়ে সেই চ্যাপ্টারগুলো আমরা শেষ করব। তাহলে আমরা 3টা চ্যাপ্টার দেখলাম। তাহলে দেখেছো মাত্র 2 ঘন্টা সময় আমরা কিন্তু 3টা চ্যাপ্টার প্রপার ওয়েতে রিভাইজ করে ফেলেছি। আমরা আর কয়েকটা চ্যাপ্টার রিভাইজ করব। এরপরে তোমরা তোমাদের মতো পড়াশোনা করবে এবং ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যে কোনো সাহায্যের জন্য আমি আছি। তোমাদের যে কোনো সমস্যায় আমি তোমাদেরকে হেল্প করবো পরীক্ষার আগে। প্যানিক করা যাবে না ভাইয়া, ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরীক্ষা দিতে হবে। কেমন?